শুক্রবার প্রত্যেককে, আশা করি প্রত্যেকে ভালো আছি। তো দেখো, আমাদের এখনো পর্যন্ত 3টে ক্লাস আলোচনা করেছি আমরা, এবং চতুর্থ পার্ট আলোচনা হচ্ছিল। তার মধ্যে যে জায়গাটা পর্যন্ত আমরা আলোচনা করেছি, হিউম্যান হেলথ এবং ডিজিজ নিয়ে আলোচনা চলছিল, সেখানে আমরা অনাক্রমতা রিলেটেড যে বিষয় ছিল সেটাকে নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আগের দিনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে অর্জিত অনাক্রমতা। আরেকবার আমি মনে করিয়ে দিই, এগুলো একটু মন দিয়ে শুনবে প্রত্যেকে। অর্জিত অনাক্রমতা মানে কোনো একটা জীব তার জীবনকালে যে যে অনাক্রমতা গুলো অর্জন করে সেগুলোকে বলছে অর্জিত অনাক্রমতা। মানে যেগুলো জন্মগত ভাবে পায়নি। আর আগের দিনে তোমাকে বলেছিলাম অর্জিত অনাক্রমতা বা আমাদের যেটা বংশ পরম্পরায় পাচ্ছি বা জিনগত অনাক্রমতা, এই দুটোই কিন্তু সক্রিয় বা নিষ্ক্রিয় হতে পারে। এবারে সক্রিয় এবং নিষ্ক্রিয় হওয়ার জন্য কি বলেছিলাম, যখন তোমার শরীরে কোনো একটা জীবাণু বা প্যাথোজেন প্রবেশ করবে, তার বিরুদ্ধে তোমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠবে সেটাকে বলা হবে সক্রিয় অনাক্রমতা। এবারে এটা হতে পারে, আমি কি বললাম, মায়ের দেহ থেকে কিছু জীবাণু তোমার শরীরে এসেছে, ঠিক আছে, এবং তার বিরুদ্ধে তুমি সুরক্ষিত। সেগুলো হচ্ছে প্রাকৃতিক, বা সেগুলো হচ্ছে জন্মগত। জন্মগত কেমন? সক্রিয়। এবারে মনে করো মাতৃদুগ্ধ পান করে কোনো ছেলে বড় হচ্ছে, তাহলে মাতৃদুগ্ধতে কি আছে? অ্যান্টিবডি আছে। তাহলে মাতৃদুগ্ধ জন্মগত ভাবে পেয়ে থাকে, জন্মের পর থেকে সে মাতৃদুগ্ধ পান করে। যখন অ্যান্টিবডি দেহে প্রবেশ করছে ডাইরেক্ট, মানে কোন একটা বিরুদ্ধ প্রোটিন ডাইরেক্ট দেহে প্রবেশ করছে, তখন জীবাণু ঢুকছে না, তখন তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রমতা। কারণ আমরা বলেছিলাম নিষ্ক্রিয় অনাক্রমতা অপেক্ষা সক্রিয় অনাক্রমতার কার্যকারিতা বেশি, বেশি সময় থাকতে পারে সে, এবং দীর্ঘদিন যাবৎ এই নিষ্ক্রিয় অনাক্রমতা থাকতে পারে না। মানে একটা সন্তান মাতৃদুগ্ধ খেয়ে বড় হলো, সাময়িকভাবে সেই সময়তে তার রোগ জীবাণু সংক্রমণ থেকে তাকে বাঁচাবে। এটা যে লং লাস্টিং সারা লাইফ বরাবর যে তাকে সুস্থতা দেবে এটা কিন্তু নয়। কিন্তু এই যে টিকা বা ভ্যাকসিন, তুমি ভাবো পোলিওর জীবাণু খাচ্ছ তুমি, পোলিওর ভ্যাকসিন তোমায় খাওয়ানো হলো, তোমার কিন্তু সারা জীবনকালে পোলিও হচ্ছে না। তাহলে যখন জীবাণুকে ঢুকাচ্ছি তার তেজ এবং সক্রিয়তা অনেক বেশি। তো যাই হোক, আমরা এই জিনিসগুলো তোমাদেরকে বারবার বলেছি, একটু ভালো করে মনে রাখবে, অর্জিত এবং জন্ম। এবারে অর্জিত অনাক্রমতা গুলো দেখলাম, যেটা রস ভিত্তিক হতে পারে, কোষ ভিত্তিক হতে পারে, আমাদের কোষের মধ্যে লড়াই করছে বা কোষের বাইরে লড়াই করছে আমরা দেখলাম। মানে জীবাণু ঢোকার পর যদি রক্ততেই সেগুলো মারা যায়, তাহলে সেগুলোকে বলা হবে রস ভিত্তিক অনাক্রমতা। আর রস ভিত্তিক অনাক্রমতা দিল কে? বি লিম্ফোসাইট কণিকা। আর এগুলো বাদ দিয়ে যখন জীবাণুটা আমাদের কোষের মধ্যে ঢুকছে, কোষেও সুরক্ষা দিচ্ছে কে? টি লিম্ফোসাইট। তাহলে এগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আমি। তো সেগুলো জাস্ট আমি একবার রিমাইন্ড করে দিলাম, খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এগুলো স্টুডেন্টরা বারবারই ভুল করে অনেক বলা সত্ত্বেও। তাহলে এই অ্যাক্টিভ ইমিউনিটি এবং তোমাদের আগের দিনে ভ্যাকসিন গুলো পর্যন্ত আলোচনা করছি, বিভিন্ন প্রকার ভ্যাকসিন। ভ্যাকসিন কি করি? কখনো জীবাণুটাকে সরাসরি ঢোকায়, কখনো জীবাণুটাকে মৃত অবস্থায় ঢোকায়, বা জীবাণুটাকে অর্ধমৃত করে ঢোকায়। তো এরকম ভাবে তো শরীরে কি হয়? অনাক্রমতা ক্রিয়েট করা। এবার আমাদের ঘটনা হচ্ছে, এই যে আমরা অনাক্রমতা করছি, অনাক্রমতা মানে হচ্ছে ইমিউনিটি। এই যে অনাক্রমতা গুলো ঘটছে, এই অনাক্রমতা গুলো সৃষ্টি করা হয় বিভিন্ন ভাবে। মানে আমি বলছি, এই যে অনাক্রমতা আমাদের তৈরি হচ্ছে, এগুলোকে বিভিন্ন ভাবে সৃষ্টি করা সম্ভব, বা বিভিন্ন ভাবে এগুলোকে অনাক্রমতাকে প্রভাবিত করা হয়। অনাক্রমতাকে প্রভাবিত করার জন্য বিভিন্ন ঘটনা আমরা দেখলাম। আগের দিনে রস ভিত্তিক কোষ ভিত্তিক অনাক্রমতা দেখেছি কেমন ভাবে ঘটলো, সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতা বলেছি। এবারে এগুলো হতে পারে, মনে করো সক্রিয় অনাক্রমতা মানে কি? যখন জীবাণু ঢুকছে। এবারে মনে করো যদি বলে প্রাকৃতিক সক্রিয়, প্রাকৃতিক সক্রিয় মানে তুমি ভাবো পরিবেশের মামস, মিসেলস, চিকেন পক্স যে কোনো সময় আমাদের দেহে ঢুকছে,
তার বিরুদ্ধে নিজে নিজে আমাদের শরীর সুস্থ হয়ে উঠছে, এটাকে তখন আমরা কি বলবো? এবারে যেহেতু জীবাণু ঢুকছে তাই সেটা হচ্ছে সক্রিয়, কিন্তু প্রকৃতি থেকে অটোমেটিক ঢুকছে তাই তাকে বলা হবে প্রাকৃতিক সক্রিয় অনাক্রমতা। যদি তোমাকে বলে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা, এই যে তোমাকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এখানে করোনা ভাইরাসটাকে তোমাকে জোর করে ঢোকানো হচ্ছে, তাহলে এইটাও কিন্তু সক্রিয়, কিন্তু কেমন সক্রিয়? কৃত্রিম সক্রিয়। এবারে ভ্যাকসিন জিনিসটা বুঝলে, জীবদেহের কোনো প্যাথোজেনকে তাকে অর্ধমিত বা তার দেহ থেকে কোনো ক্ষতিকারক পদার্থ যেটা তাকে পিউরিফাই করে আমরা কি করছি, কোন একটা জীবের দেহে প্রবেশ করিয়ে ওই জীবটাকে আমরা সুরক্ষিত করার চেষ্টা করছি। এইভাবে তোমরা বায়োটেকনোলজি দেখেছিলে কিভাবে ভ্যাকসিন তৈরি করা হয়, বিভিন্ন প্রকার ভ্যাকসিন তোমাদের সাথে বলা হয়েছে। তো আজকের দিনের যে ভ্যাকসিন গুলো বলা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন। রিকম্বিনেন্ট ভ্যাকসিন মানে কি বলতো? যেগুলো হচ্ছে পুনর্যোজিত ভ্যাকসিন। পুনর্যোজিত ভ্যাকসিন মানে কি? যেগুলো হচ্ছে বায়োটেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা ভ্যাকসিন গুলো তৈরি করছি। পুনর্যোজিত ভ্যাকসিন, একটা স্টার দিয়ে লিখে রাখো, পুনর্যোজিত ভ্যাকসিন বা রিকম্বিনেন্ট ভ্যাকসিন। রিকম্বিনেন্ট নামটা থেকে পাচ্ছি, বায়োটেকনোলজিতে আমরা বারবার করলাম। রিকম্বিনেন্ট মানে পুনর্যোজিত, মানে দুই বা ততোধিক কোনো কিছুকে অ্যাড করছি, তার ফলে আমাদের এই ভ্যাকসিন গুলো তৈরি করা হচ্ছে। লিখে রাখো পুনর্যোজিত ভ্যাকসিন। লিখে রাখো হেপাটাইটিস বি ভ্যাকসিন, এটা পরীক্ষায় শর্ট কোশ্চেন করে, নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন। ঠিক আছে, এটা মনে রাখলে। আরেকটা হচ্ছে আমি বলেছিলাম টক্সয়েড, তাই তো? টক্সয়েড বলে একটা কথা বলেছিলাম। টক্সয়েড জিনিসটা কি? একটা জীবাণুর দেহ নিচে, মনে করো টক্সয়েড কার বিরুদ্ধে নাও? টিটেনাস। এইটা হচ্ছে টক্সয়েড। একটু লিখে রাখো, দি এক্সাম্পল দিয়ে দাও, টিটেনাস কোমা ডিপথেরিয়া, টিটেনাস কোমা ডিপথেরিয়া, টিটেনাস কোমা ডিপথেরিয়া। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে টক্সয়েড দেওয়া হয়। টক্সয়েড মানে কি? ওই যে জীবাণুটা রয়েছে, ওই জীবাণুটার যে দেহ নিষ্কৃত পদার্থ সেটাকে আমরা কি করি? প্রবেশ করাই, সেটাকে বলা হচ্ছে টক্সয়েড। মানে জীবাণুটাকে ঢুকছি না, জীবাণুটাকে মৃত অবস্থাতেও দিচ্ছি না, জীবাণু থেকে ওই যে প্রোটিনটা বেরোচ্ছে সেগুলোকে আমরা দিচ্ছি। তাহলে এগুলো গেল। এবারে দেখো, তোমাদের বিভিন্ন রকমের অনাক্রমতা সৃষ্টি করা যায়। যেমন প্রথমেই হচ্ছে, দেখো একটা শর্ট কোশ্চেন দেওয়া আছে, কম্বাইন্ড ইমিউনাইজেশন। দেখো, ইমিউনিটি মানে অনাক্রমতা তৈরি হওয়া, ইমিউনাইজেশন মানে হচ্ছে কি? অনাক্রমতা সৃষ্টি করা। মানে অনাক্রমতা কিভাবে আমি সৃষ্টি করব। তাহলে কম্বাইন্ড ইমিউনাইজেশন, এগুলো কিন্তু বুঝবে, ম্যাটেরিয়ালে তোমাদের দেওয়া আছে, বুঝে মুখস্থ করবে, বারবার বুঝবে। তাছাড়া এগুলো পরীক্ষাতে খুব ভুল করে দাও স্টুডেন্টরা, আন্দাজে লিখতে যায়, হ্যাঁ বায়োলজি তো বানিয়ে লিখে দেবো। তো এই জিনিসটা করতে গেলে অনেকে ভুল করে ফেলো, তো সেই জিনিসটা একটু কেয়ারফুল হবে এই জায়গায়। কম্বাইন্ড ইমিউনাইজেশন, কম্বাইন্ড ইমিউনাইজেশন জিনিসটা, মনে করো আমি অনাক্রমতা সৃষ্টি করব, মানে তোমার শরীরকে রোগের বিরুদ্ধে সুস্থ করব। তার জন্য কি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করো করোনা ভাইরাস ঢোকালাম, ভালো করে শুনো, আমি মনে করো করোনা ভাইরাস ঢোকালাম, আবার যদি তার সাথে করোনাকে মারতে পারে এমন যদি কিছু প্রোটিন ঢুকিয়ে দিই, তাহলে কি হলো বলো? তাহলে ভালো করে ভাবো, করোনার জীবাণু ঢোকাচ্ছে, তার মানে সেটা সক্রিয়। আবার কিছু অ্যান্টিবায়োটিক ঢোকাচ্ছে, মানে অ্যান্টিবডি ঢোকাচ্ছে, মানে বিরুদ্ধ প্রোটিনকে কি বলছে? অ্যান্টিবডি। আবার করোনারই বিরুদ্ধ প্রোটিন, তাহলে কি মজার বিষয়টা হচ্ছে। এক্ষেত্রে তুমি দেখো, তোমার শরীরে সক্রিয় অনাক্রমতাও সৃষ্টি হওয়ার কথা, এবং কি হওয়ার কথা? নিষ্ক্রিয় অনাক্রমতাও সৃষ্টি হওয়ার কথা। তার জন্যই নামটা তো হচ্ছে কম্বাইন্ড ইমিউনাইজেশন। যেমন কি, মানে অনাক্রমতা সৃষ্টির জন্য যখন আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিকে একই সাথে প্রবেশ করাই, ফলে জীবদেহে সক্রিয় এবং নিষ্ক্রিয় দুই রকমের অনাক্রমতা সৃষ্টি হয়। তাকে আমরা কি বলবো? কম্বাইন্ড ইমিউনাইজেশন। কম্বাইন্ড মানে কি? যৌথ। তার মানে দেখো, একদম সোজা জিনিস, শর্ট কোশ্চেন দিয়ে পরীক্ষাতে পড়ে, যখন অনাক্রমতা সৃষ্টির জন্য
জীবদেহের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডিকে একই সাথে দেহে প্রবেশ করব এবং জীবদেহের সক্রিয় ও নিষ্ক্রিয় অনাক্রমতা উভয়ই সৃষ্টি হবে। একে কি বলা হবে? একে বলা হবে কম্বাইন্ড ইমিউনাইজেশন। একে বলা হবে কম্বাইন্ড ইমিউনাইজেশন, অর্থাৎ মানে যৌথ অনাক্রমতা। ক্লিয়ার হলো? কার ক্ষেত্রে করি আমরা? বর্তমান দিনের টিটেনাসের ক্ষেত্রে। তোমাদের একটু ভালো করে ভাবো। আমরা টিটেনাসটাকে কিন্তু খুব সহজ ভাবে নিই। অনেকে আমাদের বারবার এই নামটা ছোট থেকে শুনেছি, টিটেনাস টিটেনাস নামটার সাথে আমরা পরিচিত। কি হয়েছে? তো এবং আমরা শুনেছি, মনে করো তুমি কাজ করছিলে, কোনো মরচে পড়া অংশ দিয়ে তোমার যদি হাতের বা পায়ের কোনো অংশ যদি কেটে যায়, তাহলে শুনেছি আমাদেরকে টেড ব্যাগ নিতে বলে, তাই তো? এই টেড ব্যাগ জিনিসটাই হচ্ছে টিটেনাস টক্সয়েড। টিটেনাস হচ্ছে একটা ভয়ঙ্কর জীবাণু, যার সম্পূর্ণ নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। এ কি করে? ধনুষ্টঙ্কার বলে একটা রোগ সৃষ্টি করে। নামটা এরকম কেন হচ্ছে ধনুষ্টঙ্কার? কারণ আমাদের দেহটা ধনুকের মতো ব্যান্ড হয়ে যায়, মানে আমাদের বডিটা ক্রমাগত ভাবে ব্যান্ড হতে থাকে, মানে আমরা নিজেরাও বুঝতে পারি না, স্পাইনাল কর্ডটাও স্কার হয়ে যায়। এতটা ভয়ঙ্কর কিন্তু আমরা, অথচ কোনো জায়গায় কাটা গেলে কোনো প্রিকশনই নিই না, ওই সামান্য ডেটল স্যাপলর লাগিয়ে ছেড়ে দিচ্ছি। বাড়িতে বললো টেডি ব্যাগ, আর টেডি ব্যাগ নিয়ে কি হবে? এই জিনিসটাকে অ্যাভয়েড করি। কিন্তু মনে রাখবে, এই যে জীবাণুটা ক্লস্ট্রিডিয়াম টিটেনি কি মরচে পড়া জিনিসেই থাকে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি থাকে তোমার মাটিতে। মনে রাখবে, ক্লস্ট্রিডিয়াম টিটেনি থাকে মাটিতে। তাই মাটিতে তুমি মনে করো শাবল দিয়ে কোনো কিছু খুঁড়ছো, তোমার হাত কাটা গেল, দিয়ে মাটি টাচ হলো সেখানে, সেটা থেকেও কিন্তু টিটেনাস হতে পারে। তোমার যে কোনো উপায়ে কাটা গেল, মাটির সাথে তোমার সংমিশ্রণ হলো, ছোলা গেল পড়তে, মানে মাঠে দৌড়তে গিয়ে পড়ে গেলে ছোলা গেল পায়ের অংশটা, সেটা থেকেও ক্লস্ট্রিডিয়াম টিটেনি হতে পারে। তাই আমাদের কাজ হচ্ছে যে কোনো জায়গাতে যখনই কাটা যাবে তখনই সেটাকে ভালোভাবে বার্ন করে নেওয়া বা পুড়িয়ে নেওয়া জায়গাটাকে। তার জন্য কি করা হয়? স্যাপলর বা ডেটলকে আমরা ব্যবহার করলে কি হয়, ওই জীবাণুগুলো এখানে থাকতে পারে না, ক্লস্ট্রিডিয়াম টিটেনি নষ্ট হয়ে যায়। এবং টক্সয়েড দিলে কি হবে? যেহেতু টিটেনাস ঢুকছে, টিটেনাসের মধ্যে কি আছে? একটা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ আছে। আমরা সেই রাসায়নিক পদার্থটার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া আমরা কি করছি? টক্সয়েড মানে ওয়ান টাইপ অফ অ্যান্টিবডি, সেটাকে ঢুকিয়ে দিচ্ছি তোমার শরীরে। ফলে কি হচ্ছে? টিটেনাসের জীবাণুটা তোমার শরীরে স্পাইনাল কর্ডকে ক্ষতি করার আগেই অলরেডি রেডিমেডটা তোমার শরীরে ঢুকে গেছে। ফলে কি করছে? জীবাণুকে নষ্ট করছে। আর আমি যদি এক্ষেত্রে টক্সয়েড না দিয়ে জীবাণু ঢোকাতাম, কি হতো? জীবাণু ঢোকালে কি হতো? তোমার টিটেনাসের ইনফেকশনটা বেড়ে যেতেও পারত। তাই কোনো জায়গায় কাটা গেলে আমরা কি করি? বিরুদ্ধ প্রোটিন বা টক্সয়েডকে দেহের মধ্যে ঢোকাচ্ছি। এই টিটেনাসের ক্ষেত্রে, টিটেনাস টক্সয়েড যেটা রয়েছে, তার ক্ষেত্রে আমরা কি করছি? আমরা কম্বাইন্ড ইমিউনাইজেশন করছি। মনে রাখবো, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি, মানে জীবাণুটাও ঢোকায় কিছুটা, আর কিছুটা কি করি? ওই জীবাণু পিউরিফাইড প্রোটিনটাও ঢোকায়, তার মানে অ্যান্টিবডি। তার মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে যদি দেহে প্রবেশ করে, তাহলে সক্রিয় এবং নিষ্ক্রিয় এই দুই রকমের অনাক্রমতাই সৃষ্টি। এটাকে বলা হবে তোমার কম্বাইন্ড ইমিউনিটি। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট হচ্ছে লোকাল ইমিউনিটি। এগুলো খুব গল্পের মতো একদম। লোকাল ইমিউনিটি মানে মনে করো জীবদেহের বিভিন্ন স্থানে আলাদা আলাদা ভাবে যদি অনাক্রমতা সৃষ্টি হয়, মানে আলাদা আলাদা। মনে করো আমাদের দেহের মধ্যে জীবাণুটা যখন ঢুকছে, আমাদের তো নাকের জায়গাতে অনাক্রমতা তৈরি হলো, মানে নাসাল ইনফেকশনটা হচ্ছে না, কিন্তু ফুসফুস ইনফেকশন হচ্ছে। যদি এরকম কিছু হয়, মানে আমাদের জীবদেহের যদি একক একক স্থানে যদি অনাক্রমতা সৃষ্টি হয়, মানে বিভিন্ন, যেমন আমাদের মনে করো বিভিন্ন ক্ষুদ্রান্ত একদম রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করছে, কিন্তু আবার লিভার আক্রান্ত হচ্ছে, যদি এরকম হয়, মানে কিছু কিছু অঙ্গ বা জীবদেহের কিছু কিছু অংশ যদি অনাক্রমতা প্রদান করতে পারে, তখন তাকে বলা হচ্ছে কি? লোকাল ইমিউনিটি। এই লোকাল ইমিউনিটি কে ক্রিয়েট করে? আমরা মাতৃদুগ্ধে পাই কি বলতো? আইজিএ অ্যান্টিবডি। আইজিএ অ্যান্টিবডি আমাদের শরীরে বিভিন্ন জায়গায় চলে যায়, ওই বিভিন্ন স্থানকে কি করে বলতো? সুরক্ষা, বিভিন্ন বিভিন্ন স্থানে প্রেজেন্ট থাকে,
সেগুলোকে সুরক্ষা। তাহলে দেখো, কম্বাইন্ড ইমিউনাইজেশন বুঝলে, লোকাল ইমিউনিটি বুঝলে। লোকাল ইমিউনিটি মানে আমাদের দেহের বিভিন্ন অংশ যখন অনাক্রমতা প্রদর্শন করতে পারে, যেমন আইজিএ, আইজিএ, এই যে অ্যান্টিবডি রয়েছে আমাদের শরীরের বিভিন্ন অংশের অনাক্রমতা দিতে পারে। তাহলে এটা একটা লোকাল ইমিউনিটি। নেক্সট দেখো, হার্ড ইমিউনিটি, এগুলো ভালো করে বুঝবে এবং এই পার্টটা নিজের জন্য খুব ইম্পর্টেন্ট। যে অনাক্রমতা একটি সম্পূর্ণ জীবগোষ্ঠীর মধ্যে হবে, মানে একজন দুজন নয়, মানে পুরো হয়তো একটা জীবগোষ্ঠী, এবং সে কি করতে পারবে, কোন একটা মহামারীকে প্রতিরোধ করতে পারবে। মনে করো কোন একটা রোগ, মনে করো আমাদের গ্রামে আসছে, আমাদের গ্রামে কারু হচ্ছে না, মানে যখন মনে করো আমাদের শরীরে সবাইকার পক্স হয়েছে একবার আমাদের গ্রামে, ধরে নাও, তো সবাইকার পক্স হতে হতে পরের বছর আবার যখন পার্শ্ববর্তী গ্রামগুলোয় পক্স হচ্ছে, আমাদের গ্রামে হয়তো কারো হলো না। কিন্তু এরকমের ঘটনা ঘটে। তার মানে যখন একটা অনাক্রমতা কোনো একটা সম্পূর্ণ জীবগোষ্ঠীর মধ্যে আমরা পাবো, সম্পূর্ণ জীবগোষ্ঠীর মধ্যে পাবো, তখন তাকে কি বলা হবে, তখন তাকে বলা হবে হার্ড ইমিউনিটি। তাহলে হার্ড ইমিউনিটি ব্যাপারটা কি হলো, মানে এক বিশেষ ধরনের অনাক্রমতা, যে অনাক্রমতাতে আমরা দেখতে পাবো আমাদের পুরোপুরি একটা জীবগোষ্ঠী যদি সুরক্ষিত হয় বা জীবগোষ্ঠীর মধ্যে যদি সুরক্ষা দেখা যায়, তখন তাকে বলা হচ্ছে কি হার্ড ইমিউনিটি। তাহলে হার্ড ইমিউনিটি বিষয়টা কি, হার্ড ইমিউনিটি বিষয়টা হয়ে যাচ্ছে কি, যখন আমাদের একটা টোটাল জীবগোষ্ঠী প্রোটেকশন পেল বা সুরক্ষিত হলো, তখন তাকে বলা হচ্ছে হার্ড ইমিউনিটি, মানে ওভারঅল কমিউনিটিটা। এক্ষেত্রে কি হয়, মনে করো কোন একটা রোগ ছড়িয়ে পড়ছে, স্প্রেড হচ্ছে, সেই রোগটা কিন্তু মহামারীটা হবে না। তাহলে এই মহামারী থেকে সুরক্ষা পাওয়ার জন্য যেটা, সেটা হচ্ছে হার্ড ইমিউনিটি। মানে দেখো, তোমরা একটা কথা প্রায়ই শুনছো এখন, করোনা সবাইকার হচ্ছে, করোনা সংক্রামক হচ্ছে আস্তে 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 আস্তে, দেখো প্রতিটি লোকেরই হচ্ছে কম বেশি, প্রত্যেকে সুস্থ হচ্ছে। এবারে সুস্থ হতে হতে কি হবে, যখন করোনার ইনফেকশন আবার আমাদের এই জায়গার মধ্যে আসবে, আর কিন্তু কেউ আক্রান্ত হবে না। সেটা কি তৈরি হয়ে যাবে, হার্ড ইমিউনিটি। ওই জন্য যে কোনো রোগের বিরুদ্ধে, যে কোনো সংক্রামক রোগের বিরুদ্ধে কি হয়, যে কোনো সংক্রামক রোগের বিরুদ্ধে আমাদের যখন হার্ড ইমিউনিটি ক্রিয়েট হয়, তখন আমরা আর কেউ আক্রান্ত হই না। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দেখো, 3 রকমের ইমিউনিটি এখন তোমরা দেখলে। কি কি দেখলে, কম্বাইন ইমিউনিটি, অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে প্রবেশ করিয়ে সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতা তৈরি করা হচ্ছে। দ্বিতীয় আমরা দেখলাম লোকাল ইমিউনিটি, যেগুলো জীবদেহের বিভিন্ন স্থানে কার্যকারী এবং অনাক্রমতা সৃষ্টি করছে। আর হার্ড ইমিউনিটি, যখন একটা জীবগোষ্ঠী বা কমিউনিটি অনাক্রমতা তৈরি করতে পারছে, তাকে আমরা বলছি হার্ড ইমিউনিটি। এবারে হচ্ছে আমাদের জীবদেহের এই যে অনাক্রম তৈরি হচ্ছে, তো সেটার জন্য দেখো সক্রিয় এবং নিষ্ক্রিয় অনাক্রমতা একটা পার্থক্য দিয়েছি। এই সক্রিয় অনাক্রমতা কার জন্য হয়, জীবাণু সংক্রমণ, নিষ্ক্রিয় হচ্ছে অ্যান্টিবডির জন্য। সক্রিয় অনাক্রমণটা দীর্ঘস্থায়ী, নিষ্ক্রিয় অনাক্রমণটা কম স্থায়ী। এটা লং পিরিয়ড থাকে, এটা ইমিডিয়েট কাজ করে। এক্ষেত্রে আমাদের মেমোরি দরকার হওয়ার প্রয়োজন, মানে অ্যাক্টিভ ইমিউনিটি ক্ষেত্রে আমাদের শরীরে মেমোরি কোষগুলো সক্রিয়, এখানে মেমোরির কোনো ভূমিকা নেই। এখানে ক্ষেত্রে হচ্ছে এখানে নট অ্যাপ্লিকেবল টু ইমিউনো এফিসিয়েন্ট পার্সন, মানে যাদের ইমিউনো ডেফিসিয়েন্সি আছে তাদের ক্ষেত্রে এই অ্যাক্টিভ ইমিউনিটি হয় না। তো এই সমস্ত জিনিসগুলো একবার পার্থক্যগুলো দেখলেই তোমরা পারবে। এবারে হচ্ছে আমাদের শরীর কি হচ্ছে, আমাদেরকে সুরক্ষা দিচ্ছে বিভিন্ন ভাবে। আমাদের শরীর যে বিভিন্ন ভাবে সুরক্ষিত হচ্ছে, এই বিভিন্ন ভাবে সুরক্ষিত হওয়ার জন্য আমাদের অনাক্রমতা বলে একটা তন্ত্র রয়েছে। এবারে আমরা জানবো আমাদের দেহের অনাক্রমতা তন্ত্র সম্বন্ধে একটা ধারণা। অনাক্রমতা সম্বন্ধে যদি আমাদেরকে ধারণা নিতে হয়, ইমিউন সিস্টেম কোথায় কোথায় রয়েছে, তোমাকে আমি একটা ছবি দেখাই প্রথমে। আমাদের বডিতে কোথায় অনাক্রমতা রয়েছে, এই একটা হিউম্যানের ছবি দেখিয়েছি এখানে। এই হিউম্যানের দেখো যতগুলো এই যে পিঙ্ক কালারের ডট দেখতে পাচ্ছ তুমি, এতগুলো জায়গায় কি হচ্ছে, আমাদের
সুরক্ষা সৃষ্টি হচ্ছে। তাহলে জীবদেহের অনাক্রমতা তৈরির জন্য হচ্ছে তিনটে গঠন। কি কি বলতো? এক হচ্ছে লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কোনটা? মানে লসিকা তন্ত্র। তোমরা ছোট থেকে পড়েছো যে আমাদের রক্ত ছাড়াও দেহের মধ্যে যে তরল বস্তু রয়েছে সেটা হচ্ছে লসিকা। এই লসিকা আমাদের জীবদেহে অনাক্রমতা দেয়। ক্লিয়ার হলো? দ্বিতীয়ত হচ্ছে দেহের মধ্যে বিভিন্ন কোষ এবং কলা রয়েছে, তারা আমাদের অনাক্রমতা দিচ্ছে, এটাও ক্লিয়ার। তাহলে লসিকা তন্ত্র ছাড়া সুরক্ষা দিচ্ছে কি? কোষ এবং টিস্যু। আর অনাক্রমতা দিচ্ছে কি? অ্যান্টিবডি। বিভিন্ন রকমের অ্যান্টিবডি প্লাসেন্টা থেকে পাচ্ছি, মায়ের দেহ থেকে, মাতৃদুগ্ধ থেকে পাচ্ছি। তাহলে তিন ভাবে আমাদের বডিতে ইমিউন সিস্টেম পাওয়া যায়। তাহলে আমাদের বডির যদি ইমিউন সিস্টেম পরীক্ষাতে একটা 3 মার্কসের কোশ্চেন পড়ে বা জীবদেহের অনাক্রমতা তন্ত্র সম্বন্ধে আলোচনা করে, তাহলে জীবদেহের অনাক্রমতা তন্ত্রের জন্য কি কি রয়েছে, কটা গঠন রয়েছে? তিনটে। এক হচ্ছে কি? লসিকা তন্ত্র। দুই হচ্ছে কলা ও কোষ সমূহ। তিন হচ্ছে অ্যান্টিবডি। তার মধ্যে যদি লিম্ফয়েড তন্ত্র বলি, মানে কি বলতো? লসিকা তন্ত্র। এই লসিকা তন্ত্র হচ্ছে দু রকমের। একটা কি বলতো? প্রাইমারি লসিকা তন্ত্র, একটা হচ্ছে গৌণ লসিকা তন্ত্র। তাহলে জীবদেহের মধ্যে যে অনাক্রমতা গড়ে উঠবে তার জন্য যেটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রয়েছে লসিকা তন্ত্র, তার সাথে বিভিন্ন কোষ এবং কলা এবং অ্যান্টিবডি। প্রথম আমরা আলোচনা করব লসিকা তন্ত্রকে নিয়ে। এগুলো ম্যাটেরিয়ালে দেখবে প্রোভাইড করেছি আমি তোমাদের, যাতে প্রবলেম না হয় এবং ক্লাসের পরেই মুখস্থ করে নেবে প্রত্যেকে, বা যাদের লেখা আছে খাতার সাথে মেলাবো। এবং বারবার বলছি, দুবার তিনবার প্রয়োজন হলে রেকর্ডিং গুলো শুনবো এবং রেডি করে নেওয়ার চেষ্টা করব। এবারে যে প্রাথমিক লসিকা অনাক্রম তন্ত্র, প্রাথমিক লসিকা অনাক্রম তন্ত্রের জন্য আমাদের শরীরে যে কোষগুলো রয়েছে সেগুলো হচ্ছে বোন মাস, মানে বোন ম্যারো, এবং হচ্ছে থাইমাস। এবারে থাইমাস অঞ্চলে টি লিম্ফোসাইট কোষগুলো কি হয়? পরিণত হয়। মানে আমাদের শরীরে তো বিভিন্ন লিম্ফোসাইট, মনোসাইট, বিভিন্ন কোষ রয়েছে, শ্বেত রক্তকণিকা। তার মধ্যে যে থাইমাস অঞ্চল, এবারে বলি আমাদের লসিকা তন্ত্রের দুটো জায়গা, বোন ম্যারো আর থাইমাস। বোন ম্যারো মানে কি? অস্থি মজ্জা, মানে আমাদের হাড়ের মধ্যে যে অংশটা রয়েছে সেটাকে বলছি অস্থি মজ্জা। আর তারপরে এই যে অস্থি মজ্জা ছাড়াও আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে থাইমাস। থাইমাস হচ্ছে একটা বিশেষ গ্রন্থি, আমি তোমাকে লোকেশন দেখাচ্ছি। এটা কি হয়? বয়স বৃদ্ধির সাথে সাথে থাইমাস গ্রন্থি অবলুপ্ত হতে থাকে। এবার এই থাইমাস অঞ্চলে টি লিম্ফোসাইট গুলো পরিণতি ঘটে এখান থেকে, এবং অস্থি মজ্জা অঞ্চল থেকে কি হয়? আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই সমস্ত গুলো সৃষ্টি হয়, যারা শরীরের জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। তাহলে দেখো, আমাদের প্রথম পড়বো লসিকা তন্ত্র। তাহলে লসিকা তন্ত্র কোটা অংশ নিয়ে গঠিত? দুটো। একটা হচ্ছে প্রাথমিক লসিকা তন্ত্র, প্রাইমারি লিম্ফয়েড অর্গান। দুই হচ্ছে গৌণ লসিকা তন্ত্র। প্রাথমিক লসিকা তন্ত্র কোনটা? কি কি আছে? পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়বে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল ফর প্রাইমারি লিম্ফয়েড অর্গান। খুব ইম্পর্টেন্ট পরীক্ষা পারপাসের জন্য। আর আরেকটা কথা বলবো, তোমাদের যারা বিএসসি নার্সিং এর প্রিপারেশন নিচ্ছি, অবশ্যই কিন্তু সাদরা পাবলিকেশন বা রাইমার্টিন যে কোনো একটা প্র্যাকটিস বুক কিনে নেবো। কারণ আমাদের ওভারঅল যেমন ভাবে প্র্যাকটিস করার, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব, মানে বায়োলজির সাথে সাথে আদার্স যেগুলো রয়েছে। এবং সেক্ষেত্রে রাইমার্টিন বা সাদরা পাবলিকেশন পড়লেই কিন্তু মোটামুটি কোশ্চেন কমন পাবে, কারণ এটা ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কোশ্চেন করে, তাই কোশ্চেন খুব একটা যে হাইলি জটিল হয় সেটা নয়। তো ইজিলি ক্র্যাক করা যেতে পারে যাদের ইচ্ছে রয়েছে। যাই হোক, তো প্রাথমিক লসিকা যে অনাক্রম তন্ত্রের যে কোষগুলো সেটা হচ্ছে বোন ম্যারো আর থাইমাস। তাহলে বোন ম্যারো থেকে কি তৈরি হয়? বোন ম্যারো থেকে আমাদের বিভিন্ন আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই সমস্ত রক্তকণিকা গুলো সৃষ্টি হয়। অপরপক্ষে আমাদের থাইমাস গ্রন্থি, থাইমাস গ্রন্থি থেকে কি সৃষ্টি হয়? থাইমাস গ্রন্থি থেকে সৃষ্টি হয় কে? ওই যে টি লিম্ফোসাইট গুলো পরিণত। তো যাই হোক, এইগুলো আমাদের শরীরে কি করছে? এইগুলো আমাদের শরীরে যে কোনো যখনই জীবাণু ঢুকছে অ্যান্টিজেনের বিরুদ্ধে এরা লড়াই করছে। দ্বিতীয়, গৌণ লসিকা সংবহন তন্ত্র। গৌণ লসিকা মানে কি? সেকেন্ডারি। এই সেকেন্ডারি লসিকা গ্রন্থির মধ্যে কে কে রয়েছে? মনে করো আমাদের প্লিহা বা স্পিন,
তারপরে লিম্ফ নোড, লসিকা গ্রন্থি, লসিকাগুলো যেখানে যুক্ত হচ্ছে যে গ্রন্থিগুলো আছে। তারপরে টনসিল, আমাদের যে জিহ্বার যে শেষ প্রান্ত যে নরম অংশটা, সেখান থেকে যে ঝুলন্ত অবস্থায় যে মাংসপিণ্ডটা ঝুলছে, মানে জিভের একদম গোড়ার দিকে, সেটাকে বলছে টনসিল। তারপরে মনে করো আমাদের ক্ষুদ্রান্তে পিয়ার্স প্যাচ বলে একটা অংশ পড়েছিল, অ্যাপেন্ডিক্স। তাহলে এগুলো আমাদের কি করে, গৌণ লসিকা সংবহনতন্ত্রের অন্তর্ভুক্ত। তাহলে কি বললাম, প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে কে কে রয়েছে পরীক্ষাতে পড়বে, এগুলো জীব দেহে প্রবেশ করলে অ্যান্টিজেনকে সরাসরি বিনষ্ট করে, যেমন হচ্ছে স্প্লিন বা প্লিহা, লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি, টনসিল মানে টনসিল, পিয়ার প্যাচ মানে পিয়ার প্যাচ, আর অ্যাপেন্ডিক্স, এগুলোকে বলা হচ্ছে গৌণ লসিকা সংবহন তন্ত্র। এবারে লসিকা সংবহন তন্ত্রের কাজটা কি, ভালো করে মনে রাখবে, এইটা একটা পরীক্ষা, এগুলো কিন্তু কোশ্চেন পড়ে, যে জীবদেহে অনাক্রমণীয় ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করো। তাহলে প্রথম কি গেল, লসিকা তন্ত্র। লসিকার মধ্যে প্রাইমারি সেকেন্ডারি বললে, কে কে আছে সেগুলো বলে দিলে, মিটে গেল। লসিকা তন্ত্রের কাজ কি, লসিকা তন্ত্রের কাজ হচ্ছে আমাদের থাইমাস গ্রন্থিতে টি লিম্ফোসাইটের বৃদ্ধি এবং তাকে পরিণত করা, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন যে লিম্ফোসাইট তৈরিতে সাহায্য করে এই লসিকা। আর লসিকা তন্ত্রের অন্তর্গত প্লিহা কি করে, স্প্লিন যে কোনো মানে ফ্যাগোসাইটিক কোষ রূপে কাজ করে, জীবাণুকে দেহের মধ্যে ঢুকে তাকে বিনষ্ট করে, ঠিক আছে। তার জন্য এই যে আমরা দেখেছিলাম ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে স্প্লিনটা বড় হয়েছে, তাই কি বলেছিলাম বলতো, স্প্লিনোমেগালি। মানে আমাদের যে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি প্লিহা, প্লিহাটা কি হয়, আকার এবং আয়তনে অনেক বড় হয়ে যায়। আকার এবং আয়তনে অনেক বড় হয়ে বলে এটাকে আমাদের কি করে, যে ইনফেকশন হলে তার জন্য কি হচ্ছে, ওই প্লিহাটা জীবাণুগুলোকে নিজের শরীরে ঢোকায় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। তাহলে এইভাবে কি হয়, আমরা আলটিমেট কিন্তু সুরক্ষিত থাকতে পারি। তাহলে দেখো, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের বডিতে যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে লিম্ফয়েড অর্গান। তার মধ্যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান বললাম, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বললাম, লিম্ফ গ্রন্থির কাজগুলো বললাম। এবার লিম্ফয়েড অর্গানের দেখো ছবি দেওয়া আছে, একটু ভালো করে দেখায়। এই যে দেখো টনসিল, এই যে গোলার কাছে বলেছিলাম, এই যে দেখো বুকের কাছে থাইমাস গ্রন্থি, আর এগুলো হচ্ছে বিভিন্ন লিম্ফ গুলো বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে, এগুলোকে বলা আছে। তাহলে এইগুলো আমাদের কি করছে, অনাক্রমতা দিচ্ছে। অনাক্রমতাটা দিচ্ছে লিম্ফয়েড দ্বারা, যে অনাক্রমতা সেটা হচ্ছে প্রাথমিক এবং গৌণ। প্রাথমিকের মধ্যে অস্থিমজ্জা, আর হয়ে যাচ্ছে তোমার আমাদের প্রাথমিক অস্থিমজ্জা বা বোন ম্যারো, এবং তার সাথে সাথে থাইমাস গ্রন্থি। আর গৌণর মধ্যে পড়ছে কি, প্লিহা, তার সাথে সাথে আনুষঙ্গিক যে অঙ্গগুলো রয়েছে তারা আমাদের সুরক্ষা ব্যবস্থায় সাহায্য করছে। এদেরকে বলা হচ্ছে লিম্ফয়েড অর্গান। তাহলে লিম্ফয়েড অর্গানের কাজ জানলাম আমরা। তো লিম্ফয়েড অর্গান সম্বন্ধে একটা আইডিয়া হলো লিম্ফয়েড অর্গান জিনিসটা কি। এবারে লসিকা গ্রন্থিগুলো হচ্ছে আমাদের লসিকা তন্ত্র বিভিন্ন প্রকার, যেমন শ্বাসনালী, পরিপাক নালী, মূত্রজন নালী প্রভৃতি অঞ্চলে বিভিন্ন আমাদের কোষ থাকে। মানে প্রভৃতি অঞ্চলে আমাদের বিভিন্ন কোষ থাকে। এই যে বিভিন্ন কোষগুলো থাকে তার মধ্যে একটা বিশেষ কোষের নাম দেওয়া আছে, দেখো মল্ট, MALT, শর্ট কোশ্চেন পড়ে। মল্ট কি করে, আমাদের শরীরে যে লিম্ফোসাইট কলাগুলো রয়েছে তাদের যে কোনো কলাগুলোর সাথে, যে মনে করো বিভিন্ন অঙ্গযন্ত্রের মধ্যে কি থাকে বলতো, মিউকোসা লেয়ার থাকে তার বাইরে। এই যে মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মানে এই যে বিভিন্ন যন্ত্র বা অঙ্গগুলো রয়েছে ওই অঙ্গের সাথে যে লসিকা তন্ত্রের অংশগুলো যুক্ত থাকে তাকে কি বলা হচ্ছে, মল্ট। মল্ট মানে হচ্ছে মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এবং এ কি করে, যখনই আমাদের কোনো জীবাণু ঢুকলো, ওই যে ক্ষুদ্রান্তের বাইরের প্রাচীরটায় মিউকাসের কোষগুলো রয়েছে তারা তোমার ওই অবস্থান করে লসিকা গ্রন্থি রূপে, তারা কি করে বলে মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এটা পরীক্ষায় শর্ট কোশ্চেন পড়ে, এটাকে বলা হচ্ছে মল্ট। তাহলে মল্ট জিনিসটা কি, মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মানে আমাদের দেহের বিভিন্ন অঙ্গে যেখানে বিভিন্ন মিউকাস স্তর রয়েছে সেখানে যে লসিকা তন্ত্রগুলো অবস্থান করছে তাকে বলা হচ্ছে মল্ট, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে এইগুলো জানলাম আমাদের শরীরে বিভিন্ন প্রকার যে কিভাবে তৈরি হচ্ছে। নেক্সট,
তো এবারে থাইমাস গ্রন্থি আমাদের কোথায় থাকে আমি একটু মনে করিয়ে দিই। থাইমাস গ্রন্থি আমি বললাম হৃৎপিণ্ডের কাছাকাছি, দেখো ছবিটা আমি তোমাকে দেখিয়েছিলাম, এবং স্তন গ্রন্থির হাড়ের নিচে অবস্থান করে। এটা জন্মের সময় আকারে বড় থাকলেও যত বয়স সন্ধিকাল হতে থাকে এর আয়তন ধীরে ধীরে ছোট হতে থাকে, এবং একটা সময় পর কি হয়ে যায়, এটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। তাই বয়স্ক কালে কি হয়, বয়স্ক কালে আমাদের বিভিন্ন প্রকারের প্রবলেম দেখা দেয়, আর বয়স্ককালে আমাদের অনাক্রমতা কমে যায়। কেন কমে যায়? কারণ যত আমাদের বয়স বাড়বে তত এদের কার্যকারিতা কমে যাবে। তো এই হচ্ছে ঘটনা। তাই থাইমাস গ্রন্থি আস্তে আস্তে অবলুপ্ত হতে থাকে। তাহলে থাইমাস গ্রন্থি আছে কোথায়? আমাদের বক্ষ গহ্বরের মাঝের দিকে হৃৎপিণ্ডের নিচে যে হাড় থাকে তার সাথে সংযুক্ত অবস্থায় আছে। এবার দেখো, আর আমাদের সুরক্ষা দেয় কে? অলরেডি বলা হয়েছে বিভিন্ন প্রকার কোষ। কোষগুলোর নাম কি? লিম্ফোসাইট, মনোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, এগুলো হচ্ছে বিভিন্ন অন্তর্গত কোষগুলো। আর অ্যান্টিবডি, অ্যান্টিবডি তো পড়লে জীবদেহ থেকে যখন বিভিন্ন প্রকার অ্যান্টিবডি আসবে সেগুলো সুরক্ষা দেবে। তাই বাকিগুলো সম্বন্ধে বলার কিছু নেই বিরাট কিছু। তাই আমরা যেটা পড়লাম ইমিউনো সিস্টেম, ইমিউনো সিস্টেমের 3 রকমের অংশ থাকলেও এই টিস্যু এবং সেলস নিয়ে 1 লাইন 2 লাইন লিখতে পারবে, অ্যান্টিবডি নিয়েও তুমি লিখতে পারবে। এবারে অ্যান্টিবডি এই সমস্ত জায়গাগুলোই আমরা আস্তে আস্তে যাচ্ছি। তাহলে জীবদেহের অনাক্রমতা সম্বন্ধে তুমি এখন জানলে। এবার আমি তোমাকে বলি অ্যান্টিজেন। অ্যান্টিজেন জিনিসটা কি? আগের দিনই বারবার বললাম, অ্যান্টিজেন হবে সেই সমস্ত পদার্থ বা জীবাণু যারা জীবদেহে ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে এবং যাদের বিরুদ্ধে দেহে কিছু বিরুদ্ধ প্রোটিন তৈরি হয়, অর্থাৎ অ্যান্টিবডি তৈরি হয়, তাদেরকে অ্যান্টিজেন বলে। মানে ভালো করে পাবো, যে কোনো রোগ জীবাণু যা আমার শরীরে বাসা বাঁধে সেটাকে বলা হচ্ছে কি? প্যাথোজেন। তাহলে যে কোনো সময়ে যে কোনো প্যাথোজেন আমার শরীরে বাসা বাঁধতে পারে, রোগ করতে পারে। এবারে সেই রোগের বিরুদ্ধে যদি আমার কোনো কিছু তৈরি না হয় তাহলে সেটাকে আমরা অ্যান্টিবডি বলবো না, সেটাকে কি বলবো? শুধু প্যাথোজেন। কিন্তু মনে করো এমন একটা প্যাথোজেন ঢুকলো যার বিরুদ্ধে বডি লড়াই করার জন্য আরেকটা বিরুদ্ধ প্রোটিন তৈরি করলো, সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির ডেফিনেশন আশা করি প্রত্যেকের ক্লিয়ার, যে আমাদের জীবদেহের অ্যান্টিজেন বা জীবাণু প্রবেশের পর তাকে বিনষ্টের জন্য তার যে বিরুদ্ধ প্রোটিন দেহের মধ্যে তৈরি হয় তাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিজেন কি বললাম? বিজাতীয় যে কোনো পদার্থকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এবারে দেখো, অটো অ্যান্টিজেন। অটো অ্যান্টিজেন মানে কি বলতো? অটো মানে নিজে নিজেই, অ্যান্টিজেন মানে ক্ষতিকারক। তাহলে আমাদের শরীরে এমন কিছু অ্যান্টিজেন থাকে, যেমন প্রোটিন বা প্রোটিনজাত যৌগ বা ডিএনএ বা আরএনএ, যা আমাদের শরীরে অনাক্রমতাকে ক্ষতি করার চেষ্টা করে। সেই সকল অ্যান্টিজেন গুলিকে বলা হচ্ছে, মানে তাদের জন্য যে প্রবলেম হয় সেটা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ। যেমন রিউমাটয়েড আর্থাইটিস, মানে গিটে গিটে ব্যথা যেটা হবে, বা গেটে বাত। জিনিসটা কি বললাম ভালো করে শোনো। অটো অ্যান্টিজেন মানে আমাদের শরীরে তো অনেক পদার্থ রয়েছে, অনেক পদার্থের মধ্যে কিছু প্রোটিন, কিছু ডিএনএ বা কিছু আরএনএ যখন আমাদের নিজের শরীরের অনাক্রমতাকে নষ্ট করে তখন তাকে বলা হচ্ছে কি? অটো ইমিউনো ডিজিজ। এবং সেই পদার্থগুলোকে বলা হচ্ছে অটো অ্যান্টিজেন। অটো অ্যান্টিজেন মানে নিজে নিজেই তৈরি হচ্ছে নিজের মৃত্যুর কারণ হিসেবে, সেগুলো হচ্ছে অটো অ্যান্টিজেন। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগের ক্ষেত্রে কি হয়, অনেক কিন্তু প্রবলেম দেখা যায়, বা এই গেটে বাতের ক্ষেত্রে গিটে গিটে ব্যথা বিভিন্ন জায়গায় প্রচুর প্রবলেম হয়ে থাকে। তাহলে এটা তোমরা একটু মনে রাখবে। এবারে অ্যান্টিজেন জিনিসটা বললাম, এবারে অটো অ্যান্টিজেন জিনিসটা বুঝতে পারলে এগুলো এবার একটু দেখাই তোমাদেরকে। তাহলে অ্যান্টিজেন, and antigen is a molecule that introduce immune response in body. অ্যান্টিজেনটা হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যা জীবদেহের বিপক্ষে একটা সাড়া প্রদান করে, এগুলো বলছে অ্যান্টিজেন।
এবারে আমাদের অ্যান্টিজেন গুলো কত রকম আছে দেখবে ম্যাটেরিয়ালের মধ্যে দেওয়া আছে। আমাদের শরীরে অ্যান্টিজেন গুলো আছে দু রকমের, কি কি? এন্ডোজেনাস অ্যান্টিজেন, এক্সোজেনাস অ্যান্টিজেন। এখনই মুখস্থ হয়ে যাবে। এক্সোজেনাস নাম থেকে বুঝতে পারছো মানে কি? যে সমস্ত অ্যান্টিজেন গুলো বাইরের পরিবেশ থেকে আমার জীবদেহের ভিতরে প্রবেশ করবে, বাহ্যিক পরিবেশ থেকে জীবদেহের অভ্যন্তরে প্রবেশ করে, তাকে বলা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। যেমন বিভিন্ন প্রকার রোগের জীবাণু কেটে নিও, এন্ডোজেনাস অ্যান্টিজেন। এন্ডোজেনাস জিনিসটা কি? মানে আমাদের দেহের মধ্যে আগে থেকে আছে এমন কিছু অ্যান্টিজেন। আমি কি করে বললাম? আমাদের শরীরে যে বিপাক ক্রিয়া ঘটে তার ফলে যে ডিএনএ, আরএনএ বা বিভিন্ন বিজাতীয় পদার্থগুলো আলটিমেট যে অ্যান্টিজেন তৈরি করে যেটা দেহের জন্য ক্ষতিকারক, সেগুলোকে বলা হচ্ছে কি? এন্ডোজেনাস অ্যান্টিজেন। যেমন কার্ডিওলিপিন একটা উপাদান, কোথায় থাকে? আমাদের হার্টে। হার্টকে কি করে? ক্ষতি করার চেষ্টা করে। তাহলে এগুলোকে বলা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন মানে বিজাতীয় পদার্থ, যেটা দেহে প্রবেশ করছে, যেটা ক্ষতি করছে, সেটাই অ্যান্টিজেন। অ্যান্টিজেন হচ্ছে দু রকমের, একটা হচ্ছে এক্সোজেনাস, একটা হচ্ছে এন্ডোজেনাস। এক্সোজেনাস বাইরে থেকে ভিতরে ঢোকে, এন্ডোজেনাস আলটিমেট ভিতরের মধ্যে ক্রিয়াশীলতা দেখাবে। আর আমি বললাম এই যে আমাদের যে অ্যান্টিজেন গুলো রয়েছে, এই অ্যান্টিজেনের প্রভাবে যেটা হচ্ছে, যেগুলো আমাদের শরীরকেই ক্ষতি করে, সেগুলো অটো অ্যান্টিজেন। অটো অ্যান্টিজেনের জন্য আমাদের যে যে রোগগুলো হয়, সেই রোগগুলোকে বলা হচ্ছে কি? যে অটো ইমিউনিটি ডেফিসিয়েন্সি রোগ। যেমন আমরা দেখছি গেটেবার্ট, রিমাটয়েড আর্থাইটিস, বা স্কিন কালার ডিপিগমেন্টেশন, মানে স্কিনের মধ্যে পিগমেন্টেশন নষ্ট হয়ে যাওয়া, অর্থাৎ সাদা সাদা ছোপ ছোপ দাগ যদি সৃষ্টি হয়ে যায়, এটা একটা হতে পারে। আর এই যে ইমিউনো রেসপন্সটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমাদের অনাক্রমতা যদি সাড়া না দেয়, তাহলে কি হবে? আমরা আক্রান্ত হব। সেটাকে বলা হচ্ছে ইমিউনো রেসপন্স। মানে আমাদের জীবদেহে যে স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত, মনে করো আমাদের দেহের কোন একটা কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবারে সেই স্থানের কাছাকাছি কিছু কোষ থাকে যারা হচ্ছে আলটিমেট বিভিন্ন রাসায়নিককরণ করে, হিস্টামিন নামক রাসায়নিক পদার্থকরণ করে, এবং যেটা রক্তবাহের পরিবর্তন ঘটায় এবং ক্ষতিগ্রস্ত স্থানে বাহিত হয়ে যায়। এবং তার সাথে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ফ্যাগোসাইটিস কোষগুলোও যায় এবং কি করে? অ্যান্টি মাইক্রোবিয়াল বা অ্যান্টি পেনিসিলিয়ান প্রোটিন তৈরি করে, বা অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোটিন তৈরি করে তারা। তাহলে কি হচ্ছে? খুব ইম্পর্টেন্ট, ইনফ্লেমেটরি রেসপন্স মানে কি? অনাক্রমতার বিরুদ্ধে সাড়া প্রদান। মানে জীবদেহের যে ক্ষতিগ্রস্ত স্থান রয়েছে, সেই ক্ষতিগ্রস্ত স্থানে বিভিন্ন রকমের কোষ, মাস্ট কোষ হিস্টামিনকরণ করবে। তার ফলে কি হবে? রক্তবাহের পরিবর্তন ঘটে এবং ক্ষতিগ্রস্ত স্থানে রক্তের বাড়িয়ে দেয়। এটা কিন্তু আমাদের ইনফ্লেমেটরি রেসপন্স কিন্তু সাড়া দেয়। নেক্সট, এবারে ঘটনা হচ্ছে আমাদের যেখানে তরল জীবাণু ও বিভিন্ন মৃত কোষ বেরিয়ে আসে, মানে আমাদের কোনো জায়গায় যেখানে ইনফেকশন হয়, ইনফেকশন পোর্শন থেকে বিভিন্ন রকমের ক্ষতিকর বর্ণহীন তরল, বিভিন্ন জীবাণু প্রভৃতি খরিত হয় এবং ওই স্থানটা ফুলে ওঠে। এই ক্ষতিকর পদার্থটাকে বলা হচ্ছে কি? পুজ। এই ক্ষতিকর পদার্থকে বলা হচ্ছে পুজ। মনে রাখবে, পুজ মানে হচ্ছে কর্দ বা জলের মতো যেগুলো তৈরি হবে, সেগুলোকে বলা হচ্ছে পুজ। এবারে হচ্ছে পরে একটা শর্ট কোশ্চেন, মানে টি সেলের মধ্যে অবস্থিত বিভিন্ন অ্যান্টিজেন গ্রাহক। কারণ দেখো, আমি তোমাকে বললাম, যখন আমাদের বি লিম্ফোসাইট কণিকা ফেলিওর হয়, যখন আমাদের বি লিম্ফোসাইট কণিকা ফেলিওর হবে, যখন আমাদের বি লিম্ফোসাইট কণিকা ফেলিওর হচ্ছে, তখন কি ঘটনা ঘটে? তখন আমাদের সেই জীবাণুগুলো টি কোষে বা কোষের মধ্যে প্রবেশ করে। তাহলে কোষের মধ্যে মেরে ফেলতে হবে। তো কোষের মধ্যে যে টি লিম্ফোসাইট মেরে ফেলে, কি করে মেরে ফেলে? আবারও একই কথা, মানে তোমাদের এতবার করে একই জিনিস বলছি কেন?
যাতে তোমাদের এই চ্যাপ্টারটা মুখস্থ হয়ে যায়, বারবার বলছি। কিছু গল্প তুমি দরকার রেকর্ডিং শোনো, বারবার রেডি করো, প্রত্যেকটা দেখার চেষ্টা করো, এবং দেখবে গল্পের মতো লিখবে এগুলো পরীক্ষাতে। মানে এগুলো যেন তোমাকে ভাবতে না হয়, মানে জাস্ট এমন ভাবে পড়বে গল্পটা স্টেপ বাই স্টেপ, যেটা সব লিখে আসতে পারে। এবারে টি সেল কি বললাম, সুপ্রিম কমান্ডার আগের দিনই তোমাকে গল্প বলা হয়েছে। যেমন আমাদের যে বিভিন্ন গুলোর একটু অডিওটা মিউট রাখবো, যার অডিও অন আছে ও যেন বলতে না হয়। বর্ষা, বেশ ঠিক আছে। তাহলে যেটা বললাম, তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন বি লিম্ফোসাইট কি করছে, আমাদের শরীরে অনাক্রমতা তৈরি করছে, সব সময় জীবাণুকে মেরে ফেলছে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে। কিন্তু টি কোষ কি করে, কোনো অ্যান্টিবডি তৈরি করে না, সে কি করে বলেছিলাম, ডাইরেক্ট কেমিক্যাল ছেড়ে দেয়, দিয়ে মেরে ফেলে। তাহলে অর্থাৎ টি কোষ করে কি, তার কোষের মধ্যে জীবাণুটাকে প্রবেশ করায়, দিয়ে জীবাণুটাকে মেরে ফেলে, একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এই যে তার মানে টি সেল যখন জীবাণুগুলো ঘুরে বেড়াবে রক্তের মধ্যে, টি সেল কি করবে, জীবাণুগুলোকে ডাকবে, বলবে আইরে। কেন, ও বুঝতে পেরেছে জীবাণুগুলো মারা যায়নি, ঘুরে বেড়াচ্ছে। ও কি করবে, তার জন্য টি সেলে কিছু রিসেপ্টর আছে, ওটাই এবারে বলা হচ্ছে যে অ্যান্টিজেন রিসেপ্টর অফ টি সেল। এই যে আমাদের টি কোষ, মানে যেটা কোষ ভিত্তিক অনাক্রমতা দেয়, সে কিভাবে কোষ ভিত্তিক দেয়, মানে কিভাবে তার কাজটা করে, তো সেটা প্রসঙ্গে বলা হচ্ছে। বলছে আমাদের টি যে কোষগুলো রয়েছে, টি কোষের মধ্যে কিছু প্রোটিন থাকে, ঠিক আছে। টি কোষের ওই প্রাচীর গুলোতে কিছু প্রোটিন থাকে। এই প্রোটিন গুলো, প্রোটিন মানে কি, পলিপেপটাইড নিয়ে গঠিত হয়। এই অঞ্চলটাকে বলা হচ্ছে ফ্রি অঞ্চল, মানে ভেরিয়েবল অঞ্চল। আর অপর একটা অঞ্চলকে বলা হবে সি অঞ্চল, মানে কনস্ট্যান্ট অঞ্চল। মানে টি কোষের মধ্যে দুটো জায়গা, একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। এবারে যখন কোনো প্যাথোজেন বা অ্যান্টিজেন আসবে, তখন কি করবে বলতো, টি কোষগুলো একটা প্রোটিন ক্ষরণ করবে, একটা কেমিক্যাল ক্ষরণ করবে, দিয়ে কি করবে, রিসেপ্ট করবে অ্যান্টিজেন গুলোকে, অ্যান্টিজেন গুলোকে ডেকে আনবে। এই অ্যান্টিজেন গুলোকে আবদ্ধ করবে কোথায়, এই অ্যান্টিজেন গুলোকে তার প্রাচীরের সাথে আবদ্ধ করবে। একে বলা হচ্ছে MHC কমপ্লেক্স, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। পরীক্ষাতে পড়বে MHC কমপ্লেক্স বলতে কি বোঝো, MHC কমপ্লেক্স বলতে কি বোঝো, তুমি কি বলবে, টি কোষ জীবদেহে সর্বোচ্চ অনাক্রমতা প্রদান করে। টি কোষের কোষ পর্দার বাইরে দিকে বিভিন্ন প্রোটিন নির্মিত গ্রাহক থাকে। এবারে কি হয়, যখন কোনো জীবাণু দেহে প্রবেশ করে, এই টি লিম্ফোসাইট কিছু প্রোটিন বা রাসায়নিক ক্ষরণ করে অ্যান্টিজেন গুলোকে নিজের দিকে ডাকতে থাকে, এবং অ্যান্টিজেন গুলো কি হবে, ওই টি কোষের সাথে যুক্ত হয়ে যাবে, যে ডাকছে। এটাকে বলা হচ্ছে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি। তাহলে পরীক্ষাতে কোশ্চেন পড়বে MHC গঠনে সাহায্য করে কে, নিটের কোশ্চেন, সেটা হচ্ছে কে, টি কোষ। এবারে যে পদ্ধতির মাধ্যমে টি কোষ নিশ্চিত প্রোটিন অ্যান্টিজেনকে আবিষ্ট করবে, তাকে বলবে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। ভালো করে শোনো জায়গাটা, তাহলে কি বললাম, টি কোষ কিভাবে কাউকে ডেকে আনবে, টি কোষ প্রোটিন ক্ষরণ করবে। মানে আমরা যেমন মাছ ধরার জন্য জলে চার দিই, খাবার দিয়ে দিই, তারপরে নেটটা ফেলি, তাহলে কি হবে, আমি প্রচুর পরিমাণে মাছ ধরতে পারবো। তেমন টি সেল কি করে, দেখো বুদ্ধিমানের মতো, যত জীবাণু ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ডেকে পাঠাবে কি করে, খাবার দিয়ে। কি খাবার দিবে, একটা প্রোটিন পাঠাবে, প্রোটিনের প্রভাবে কি হলো, কাছাকাছি এলো টি সেলের কাছাকাছি জীবাণুগুলো। এবারে টি সেলের তো রিসেপ্টর আছে, ও আবার কি করলো, জীবাণুগুলোকে আটকে দিল, জীবাণুগুলো আটকে দিল, যেটা তৈরি করলো সেটাকে বলা হচ্ছে MHC কমপ্লেক্স, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এবারে হচ্ছে কি, এই যে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স তৈরি করলো, এই যে টি কোষ কিছু প্রোটিনকে ক্ষরণ করলো, এই যে ক্ষরণ করে জীবাণুটাকে আবদ্ধ করলো বা অ্যান্টিজেনকে আবদ্ধ করলো, একে বলা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। মানে অ্যান্টিজেনের প্রেজেন্টেশন, অ্যান্টিজেনটাকে দেখতে পাওয়া যায়। এই যে MHC কমপ্লেক্স গুলো দেখতে পাচ্ছি, এই MHC কমপ্লেক্স গুলো হচ্ছে জীবদেহে দুরকম। ভালো করে শোনো কিন্তু, MHC জিনিসটা কি, টি কোষের সাথে ওই অ্যান্টিজেনে যুক্ত হয়ে থাকে।
হলো। এবং যেভাবে যুক্ত হচ্ছে কেমিক্যাল করণ করে সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন। ক্লিয়ার প্রত্যেকের? এবারে এই এমএসসি যেগুলো রয়েছে তার মধ্যে এমএসসিটা হচ্ছে দুটো ক্লাসের হয়ে থাকে, দু রকম। যে কি হয়, কিছু কিছু এমএসসি যেগুলো তৈরি হলো সেগুলো কি করে, পেপটাইড অ্যান্টিজেনকে সাইটোটক্সিক পদার্থকরণ করে, ঠিক আছে? মানে ওই টি কোষগুলো কি করে, সাইটোটক্সিক বলে পদার্থকরণ করে। দিয়ে কি করে বলতো, ওই যে জীবাণু যেটা এলো, যেটা এমএসসি গঠন করেছিল তাকে ডেকে এনে মেরে ফেলে। এই হচ্ছে ঘটনা। তাহলে সাইটোটক্সিক মানে ওই অ্যান্টিজেনের কোষটাকে মেরে ফেলবে কি করে, টক্সিক সাবস্টেন্স করণ করে। এটা হচ্ছে ক্লাস 1। আর ক্লাস 2 এর এমএসসি যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন প্রকার কোষ রয়েছে, যেমন টি কোষের মধ্যে ডেন্ড্রোসাইট কোষ, ম্যাক্রোসাইট কোষ। এই যে কোষগুলো রয়েছে এই কোষগুলো বেশিরভাগ করে সুরক্ষা প্রদান করে এবং লিম্ফোকাইনিন কম ক্ষরণ করে। মানে এই যে সাইটোটক্সিক কেমিক্যাল গুলো ক্ষরণ করছিল, কিছু কিছু আছে কম ক্ষরণ করে তাদেরকে আবদ্ধ রেখে সুরক্ষা দেবে, মানে জীবাণুটাকে আমাদের শরীরে যেতে দিচ্ছে না, আমাদের শরীরে আটকে রাখছে ওই টি লিম্ফোসাইট গুলো। এইটা হচ্ছে MSC2 এর কাজ। তাহলে দেখো, আমরা মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এর কাজ কি জানলাম। সেটা দু রকমের, একটা হচ্ছে টাইপ 1, একটা টাইপ 2। টাইপ 1 এ কি হচ্ছে, জীবাণুগুলোকে আকৃষ্ট করবে, জীবাণুগুলোকে আকৃষ্ট করার পর নিজে টক্সিক কেমিক্যাল ক্ষরণ করবে, মেরে ফেলবে। MSC2 যেগুলো সেগুলো কি করছে, জীবাণুগুলোকে ধরছে, নিজে আবদ্ধ হচ্ছে এবং সে লিম্ফোকাইনিন বা রাসায়নিক পদার্থ কম পরিমাণে ক্ষরণ করছে এবং সেগুলোকে আটকে রেখে দিচ্ছে দীর্ঘদিন ধরে। ফলে সেগুলো আর কোনো কোষকে অ্যাটাক করতে পারছে না, আর কিছুদিন পরে না খেতে পেয়ে সেগুলো মারা যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কমপ্লেক্স মানে 2। দেখো, তাহলে এগুলো গেল। তাহলে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স জিনিসটা কি, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। আর মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি যে কমপ্লেক্স গুলো রয়েছে সেই কমপ্লেক্সটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং সেটা টি সেলের দরুন কিন্তু সৃষ্টি হচ্ছে। এটাকে একটু মাথার মধ্যে আমাদের রাখতে হবে। যেগুলো দেখবে আমাদের ম্যাটেরিয়ালের মতো সম্ভবত তোমাদেরকে দিয়ে দিয়েছি, এগুলো দেখবে। যদি কোনো জায়গা মনে করো পড়ানো হচ্ছে, মনে করো ম্যাটেরিয়ালের মধ্যে না পাও, সেটা আমাকে বলবে, সেটাকে আমি নোট ডাউন করিয়ে দেবো। তাহলে এগুলো দেখবে সুন্দরভাবে লেখানো আছে। মিউকোসা, এই যে অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, তারপরে অটোইমিউন ডিজিজ, ইনফ্ল্যামেটরি রেসপন্স, পুজ, তারপরে মানব দেহের ত্রিস্তরীয় অনাক্রম ব্যবস্থা। তাহলে এগুলো গেল, ইনফ্ল্যামেটরি রেসপন্সটা গেল। আর আমাদের যে এই এমএসসি যেগুলো রয়েছে, এমএসসি গুলো কি করে কাজ করে, মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, সেটাকে আমি একটু তোমাদের বলে দিই। তোমাদের এটা ম্যাটেরিয়ালের মধ্যে আমি দেখছি প্রোভাইড করা নেই। এমএসসি টা জাস্ট একটু লিখে নিই তাহলে হয়ে যাবে। লিখে রাখো যে দুটো শর্ট কোশ্চেন আমরা একটু লিখে নিই, আমরা লিখে রাখো, সংক্ষেপে লিখে রাখবে। এই মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স জিনিসটা কি বা কিভাবে হবে সেটাকে আমরা একটু সহজে লিখবো। লিখে রাখো, টি লিম্ফোসাইট কোষগুলির কোষ পর্দাতে, টি লিম্ফোসাইট কোষগুলির কোষ পর্দাতে, টি লিম্ফোসাইট কোষগুলির কোষ পর্দাতে, কোষ পর্দাতে বিভিন্ন প্রকার প্রোটিন গ্রাহক থাকে। টি লিম্ফোসাইট কোষগুলির কোষ পর্দাতে, টি লিম্ফোসাইট কোষগুলির কোষ পর্দাতে, টি লিম্ফোসাইট কোষগুলির কোষ পর্দাতে বিভিন্ন প্রকারের, কোষগুলিতে বিভিন্ন প্রকারের অ্যান্টিজেন গ্রাহক, অ্যান্টিজেন গ্রাহক অবস্থান করে, অ্যান্টিজেন গ্রাহক অবস্থান করে। এবং এই গ্রাহকগুলি বিশেষ রকমের প্রোটিন ক্ষরণের দ্বারা, এবং এই গ্রাহকগুলি বিভিন্ন প্রকার প্রোটিন ক্ষরণের দ্বারা, এবং এই গ্রাহকগুলি বিভিন্ন প্রকার প্রোটিন ক্ষরণের দ্বারা, এই গ্রাহকগুলি বিভিন্ন প্রকার প্রোটিন ক্ষরণের দ্বারা, প্রোটিন ক্ষরণের দ্বারা, প্রোটিন ক্ষরণের দ্বারা অ্যান্টিজেনগুলিকে আবদ্ধ করে, প্রোটিন ক্ষরণের দ্বারা অ্যান্টিজেনগুলিকে
আবদ্ধ করে, অ্যান্টিজেন গুলিকে আবদ্ধ করে এবং যে যৌগ সৃষ্টি করে তাকে MHC কমপ্লেক্স, তাকে MHC কমপ্লেক্স বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলে। মেজর দেখে দেখে লিখো, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স গঠন করে। হলো মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স গঠন করে এবং এর জন্য টি কোষ মধ্যস্থ জিনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য টি কোষ মধ্যস্থ জিনগুলি এবং এর জন্য টি কোষ মধ্যস্থ জিনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এর জন্য টি কোষ মধ্যস্থ জিনগুলি, টি কোষ মধ্যস্থ জিনগুলি খুবই গুরুত্বপূর্ণ। মানে টি কোষের মধ্যে যে জিনগুলো আছে সেগুলোই কি করছে, ওই অ্যান্টিজেনকে আবদ্ধ করতে সাহায্য করছে। ফলে কি হচ্ছে, সুবিধা হচ্ছে, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে। আর এটা পরে স্টার দিয়ে এক লাইন লিখে রাখবো। যে পদ্ধতির মাধ্যমে, পরে স্টার দিয়ে, যে পদ্ধতির মাধ্যমে টি কোষ নির্গত প্রোটিন, যে পদ্ধতির মাধ্যমে টি কোষ নিঃসৃত প্রোটিন, যে পদ্ধতির মাধ্যমে টি কোষ নিঃসৃত প্রোটিন অ্যান্টিজেনকে আবিষ্ট করে তাকে অ্যান্টিজেন প্রেজেন্টেশন বলে, তাকে অ্যান্টিজেন প্রেজেন্টেশন বলে। অ্যান্টিজেন প্রেজেন্টেশন, অ্যান্টিজেন প্রেজেন্টেশন, অ্যান্টিজেন প্রেজেন্টেশন বলে, তাকে অ্যান্টিজেন প্রেজেন্টেশন বলে। ঠিক আছে, মনে রাখবে অ্যান্টিজেন প্রেজেন্টেশন জিনিসটা কি, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা কিছু নয়, যখন ওই যে কেমিক্যালটা করণ করবে দিয়ে যে আকৃষ্ট করবে এটাকে বলা হচ্ছে কি, অ্যান্টিজেন প্রেজেন্টেশন। ঠিক আছে, বেশ, তাহলে এগুলো বুঝলে। এবারে MHC কমপ্লেক্স কত রকমের হয়, সেগুলো হচ্ছে 2 রকমের হয়। মানে সেগুলো কি করে, কিছু সাইটোটক্সিক দ্বারা করে, আর এটা অত দরকার নেই তোমাদের, পরে আরো করবে ডিটেলসে। এবারে দেখো, আমাদের শরীরে এই যে অনাক্রমতা, আমাদের শরীরে বিভিন্ন রকম ভাবে অনাক্রমতা হলো, তুমি একটু বের ভালো করে পাবে। তাহলে এতক্ষণ ধরে এত রকমের অনাক্রমতা পড়লাম আমরা, ইনেট ইমিউনিটি পড়লাম, অ্যাকোয়ার্ড ইমিউনিটি পড়লাম, বিভিন্ন প্রকার অ্যান্টিজেন গুলো সম্বন্ধে পড়লাম। এবারে অ্যান্টিজেন গুলোকে কিভাবে আবদ্ধ করে, বি কোষ টি কোষ সম্বন্ধে ডিটেলসে জানলাম, লিম্ফয়েড অর্গান সম্বন্ধে জানলাম, কত রকম ভাবে জানছি, কত অনাক্রমতা হচ্ছে। এবারে অ্যাট এ গ্ল্যান্স আমাদের শরীরে অনাক্রমতা তৈরি হচ্ছে ত্রিস্তরীয় অনাক্রম ব্যবস্থা। মানে আমাদের শরীরে 3টে স্টেপের মাধ্যমে অনাক্রম ব্যবস্থা রক্ষিত হয়। দেখো, ত্রিস্তরীয় অনাক্রম ব্যবস্থার মধ্যে কি কি রয়েছে তোমাদের দেখবে ম্যাটেরিয়ালও প্রোভাইড করেছি। জীবদেহের ত্রিস্তরীয় অনাক্রমীয় ব্যবস্থা, প্রথম হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন মানে কি, একদম প্রথম তোমাকে যারা সুরক্ষা দেবে, কে সুরক্ষা দিচ্ছে একদম প্রথম, দেখার দরকারই নেই, একদম দেখো প্রথম সুরক্ষা দিচ্ছে স্কিন। আর কে সুরক্ষা দিচ্ছে, যদি স্কিন থেকে আমার মুখেও ঢুকতে পারে, তার থেকে সুরক্ষা দিচ্ছে কি আমাদের ওই মানে ফিজিওলজিক্যাল যারা ব্যারিয়ার হচ্ছে, মানে ফিজিক্যাল ব্যারিয়ার আর ফিজিওলজিক্যাল ব্যারিয়ার প্রথম আমাদের সুরক্ষা দিচ্ছে, প্রথম লাইন। ক্লিয়ার? দ্বিতীয় লাইনে সুরক্ষা কারা দিচ্ছে, সেকেন্ডে হচ্ছে ওই বি কোষের মধ্যে থাকা, দেখো বি কোষ যেগুলো ঘুরে বেড়াচ্ছিল রক্তের মধ্যে থাকা, যেমন তাদের মধ্যে বিভিন্ন লিউকোসাইট, তারপরে বিভিন্ন রকমের যেগুলো রয়েছে ফ্যাগোসাইটিক, তারপরে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রোটিন, এইগুলো আমাদের কি করছে, আমাদের সেকেন্ড লাইন ডিফেন্স দিচ্ছে।
আর থার্ড লাইন ডিফেন্স মেকানিজম আমাদের কে দিচ্ছে? আমাদের ওই বিভিন্ন লিম্ফোসাইট, অ্যান্টিবডি এবং মেমোরি সেলগুলো, মানে স্পেসিফিক থার্ড লাইনে ডিফেন্স মেকানিজম দিচ্ছে। মানে কি মেমোরি সেলগুলো মনে রাখছে তো, সেইভাবেও তো অনাক্রমতা দিচ্ছে। তাহলে আমাদের জীবদেহের যে ত্রিস্তরীয় অনাক্রমণ ব্যবস্থা, মানে 3 রকম প্রোটেকশন রয়েছে। প্রথম লাইনে কেউ কাজ করছে, দ্বিতীয় লাইনে কেউ কাজ করছে, কেউ থার্ড লাইনে কাজ করছে, মানে ব্যাকফুট থেকে কাজ করছে। কি কোষগুলো দেখলাম তো, ব্যাকফুট থেকে অনেকে কাজ করলো, টি লিম্ফোসাইট যারা রয়েছে, তাই না? আর বি লিম্ফোসাইট সেকেন্ড লাইনে কাজ করলো, আর ফার্স্ট লাইনে কাজ করলো ফিজিক্যাল আর ফিজিওলজিক্যাল বেরিয়ে। তাহলে এইটা হচ্ছে আমাদের জীবদেহের আমাদের গুরুত্বপূর্ণ ভাবে তিনটা রেসপন্স জিনিসটা সম্বন্ধে জানলাম। ঠিক আছে, এবারে ভালো করে শোনো, এইটা সম্বন্ধে জানলাম। এবারে হচ্ছে আমাদের জীবদেহে এই যে রয়েছে মানে ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন জিনিসটা কি? আমাদের যদি কোনো বডির মধ্যে ইমিউনিটি কম থাকে, অনাক্রমতা কম থাকে, তাহলে আমরা কি করব? তার দেহে অ্যান্টিজেন বা কোনো প্রোটিন পাঠিয়ে তার অনাক্রমতাকে বৃদ্ধি করব। এই বৃদ্ধি করার জন্য যে ঘটনা, সেটা হচ্ছে ইমিউনাইজেশন, মানে অনাক্রমীয় ব্যবস্থা। জিনিসটা কি? Immunization is the process whereby a person made immune or resistant infectious disease. মানে যখন কোন একটা মানুষকে বা কোন একটা জীবকে অনাক্রমতা তৈরি করে দিতে পারবো আমরা, তাকে আমরা কি বলবো? ইমিউনাইজেশন বলা হচ্ছে। এবং তার যখন অনাক্রমতা সে পেয়ে যাবে, তাকে বলা হবে ইমিউনিটি। সেই ঘটনাটা হলো, এগুলো হচ্ছে ইমিউনাইজেশন আর ইমিউনিটি। ইমিউনোজেনিসিটি একটা শর্ট কোশ্চেন, মানে it is the ability to induce humoral or cell mediated immune response। দেখো, ইমিউনোজেনিসিটি মানে কি? জেনিসিটি মানে ধর্ম। তাহলে আমাদের শরীরে অনাক্রম ব্যবস্থাকে সক্রিয় করে দেওয়া। তার মানে কি? অনাক্রম ব্যবস্থা কে রক্ষা করছে? বি কোষ আর টি কোষ। তাহলে আর স্কিনকে কি উদ্দীপিত করতে পারবো? না। আমি ইচ্ছা করলে কি আমার লাইসোজাইম বাড়াতে পারবো? না। তাহলে কোনটা কোনটা করতে পারবো? বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট, সেটাকে বলা হচ্ছে ইমিউনোজেনিসিটি। এবারে অ্যান্টিজেন জিনিসটা বুঝলাম। অ্যান্টিজেনিসিটি জিনিসটা কি? অ্যান্টিজেন আমার শরীরে ঢুকে যে প্রভাব দেখাবে, অ্যান্টিজেনিসিটি। জাস্ট প্রত্যেকটা ভেঙে ভেঙে তোমাদেরকে বলছি। এবারে অ্যান্টিজেন, অ্যান্টিজেন বারবার বলছি, অ্যান্টিজেন হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের প্রোটিন জাতীয় পদার্থ বা এক ধরনের বিশেষ জাতীয় জীবাণু, যা জীবদেহে প্রবেশ করলে অ্যান্টিবডি উৎপাদনটাকে ত্বরান্বিত করে, তাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এবারে অ্যান্টিজেন তার মানে কি? ওয়ান টাইপ অফ প্রোটিন। এবারে বলছে এমনও কিছু পদার্থ আছে, মানে যেগুলো হচ্ছে মানে এমনও কিছু পদার্থ রয়েছে, যে সমস্ত পদার্থ জীবদেহে প্রবেশ করলো, মানে ক্ষতিকারক পদার্থ বা একটা প্রোটিন জীবদেহে প্রবেশ করলো, কিন্তু অ্যান্টিবডি তৈরি করতে পারে না। কিন্তু তারা যখন অন্য কোনো বস্তুর সাথে যুক্ত হয়, অ্যান্টিবডি তৈরি করতে পারে। সেই সকল কম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যান্টিজেন গুলোকে বলা হচ্ছে হ্যাপটেন। ভালো করে শোনো। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যাপটেন এন্ড অ্যান্টিজেন? ম্যাটেরিয়ালের মধ্যে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটা পার্থক্যটা তোমাদেরকে করতে বলেছে। হ্যাপটেন মানে কি? হ্যাপটেন মানেও হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন। মানে কি? আমাদের জীবদেহের মধ্যে যে সমস্ত পদার্থগুলো জীবদেহে ঢুকছে, যাদের আণবিক ভর কম, যারা অ্যান্টিবডি তৈরি করতে পারছে না ঢুকে পড়ে, কিন্তু অপর কোনো মৌলের সাথে যদি যুক্ত হয়, তখন অ্যান্টিবডি তৈরি করছে। সেই লো মলিকুলার ওয়েট কন্টেনিং যে পার্টিকেল বা প্রোটিন, তাকে আমরা কি বলবো? হ্যাপটেন বলবো। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। এবার একটা শর্ট কোশ্চেন, এপিটোপ। অ্যান্টিজেনের যে স্থান, এপিটোপ, অ্যান্টিজেনের যে স্থান যার সাথে অ্যান্টিবডিটার যেখানে যুক্ত হয়, সেটাকে বলা হবে এপিটোপ। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই এপিটোপ? মানে অ্যান্টিজেন মানে কার সাথে যুক্ত হবে? অ্যান্টিবডির সাথে। এবারে অ্যান্টিজেনের যে স্থানটা, মনে করো এই জায়গাটা, এখানে কোন একটা অ্যান্টিবডি যুক্ত হচ্ছে, এই যে অ্যান্টিবডি যুক্ত হলো, এই স্থানটাকে, অ্যান্টিজেনের স্থানটাকে বলা হবে কি?
এপিটোপ, এটাকে বলা হবে এপিটোপ। এখনই তোমাকে বললাম, দেখো অ্যান্টিজেন প্রেজেন্টিং অফ এ সেল তোমাকে লেখানো হলো। দেখো জিনিসটা কি বলতো, যখন মেজর হিস্টোকমপ্লেক্সিটি কমপ্লেক্স তৈরি করবে, যার জন্য একটা প্রোটিনকরণ করবে, দিয়ে ডেকে পাঠাবে, সেটাকে বলা হবে এপিসি, মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। বোঝা গেল, যে কোষটা করবে তাকে বলা হবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলা হয়ে যাবে। তাহলে এটাও দেখবে ম্যাটেরিয়াল একবার দেওয়া আছে। নেক্সট, এবারে দেওয়া আছে ভ্যাকসিনেশন, বারবার বলা হলো, বিভিন্ন প্রকারের ভ্যাকসিন যেগুলো ঢুকিয়েছি সেগুলো বলা হলো। এবারে অ্যান্টিবডি, এবারে মন দিয়ে শোনো, লাস্ট এটা আলোচনা করব অ্যান্টিবডি। এবং পরীক্ষাতে পড়বে একটি আদর্শ অ্যান্টিবডির চিত্র অংশন করে বিভিন্ন অংশগুলিকে চিহ্নিত করো। তোমাদের সিলেবাসে আরেকটি আমি ছবি আঁকার কোশ্চেন দিলাম এই চ্যাপ্টার থেকে, একটি 3 মার্কসের অ্যান্টিবডির ছবি, ঠিক আছে। বায়োটেকনোলজি থেকে দিয়েছিলাম পিবিআর 322, এই চ্যাপ্টার থেকে দিলাম এই অ্যান্টিবডির ছবি। আর তোমাদের ওইখানে স্পার্মের ছবি, ওভামের ছবি, আর হয়ে যাচ্ছে ডিম্বাশয়ের কোলাস্থানিক গঠন, শুক্রাশয়ের কোলাস্থানিক গঠন হলো, আর হয়ে যাচ্ছে তোমার যে প্রয়োগ চক্রের সময় ডিম্বাশয় এবং ওভারির পরিবর্তন, এই ছবিগুলো। আর হচ্ছে ডেভেলপমেন্টে দুটো ছবি করতে হয়েছিল, যে কি করেছিলাম, যে আমরা দেখেছিলাম মাইক্রোস্পোরোজেনেসিস, পুংরেণু উৎপাদন, আর মেগাস্পোরোজেনেসিস, আর মাইক্রোগ্যামেটোজেনেসিস, মেগাগ্যামেটোজেনেসিস, আর ফার্টিলাইজেশন। কয়েকটি ছবি শুধু এই চ্যাপ্টার গুলো, দুটো ছবির মধ্যে একটা ছবি পড়তে পারে পিবিআর 322 বা অ্যান্টিবডির ছবি। তাহলে অ্যান্টিবডিকে একটু ভালো করে বুঝবো, অ্যান্টিবডি জিনিসটা কি, হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ অ্যান্টিবডিজ। দেখবে তোমাদের ম্যাটেরিয়ালও দিয়ে রেখেছি, অ্যান্টিবডি চিত্র সহ আলোচনা করতে হবে। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে এক প্রকারের প্রোটিন। কেন? আরে বাবা, অ্যান্টিজেন একটা প্রোটিন, অ্যান্টিজেনের বিরুদ্ধে কি তৈরি হচ্ছে, সেটাও কি, সেটাও হচ্ছে এক রকমের প্রোটিন। তাই অ্যান্টিবডি হচ্ছে কি, এক রকমের প্রোটিন। এবারে অ্যান্টিবডি আমাদের শরীরের 25 থেকে 30% সিরাম প্রোটিন, মানে আমাদের রক্তের সিরাম যেটা রয়েছে, রক্তে যে প্রোটিন থাকে তার 25 থেকে 30% হচ্ছে অ্যান্টিবডি যুক্ত প্রোটিন যেগুলো রয়েছে। এগুলো আমাদের বিভিন্ন মিউকোসা স্তরে থাকতে পারে। এবারে অ্যান্টিবডি স্ট্রাকচার, একটা অ্যান্টিবডি কেমন দেখতে, অ্যান্টিবডি মনে রাখবে ওয়াই শেপড দেখতে, ওয়াই শেপড প্রোটিন দ্বারা গঠিত একটা ঘটনা। ক্লিয়ার? দেখো এরকম একটা ওয়াই শেপ দেখতে পাচ্ছি, এবং অ্যান্টিবডির মধ্যে দুটো শৃঙ্খল থাকে, অ্যান্টিবডির মধ্যে দুটো শৃঙ্খল থাকে, ঠিক আছে। মানে অ্যান্টিবডির মধ্যে কিছু শৃঙ্খল থাকবে, দু রকমের শৃঙ্খল, একটা হচ্ছে হালকা শৃঙ্খল, একটা হচ্ছে ভারী শৃঙ্খল। এই যে মাঝের যেটা দেখো, আমি আমার ছবিটা রিমুভ করলাম যাতে বুঝতে সুবিধা হয়, এখানের এইটা আমি আরেকবার ক্লিয়ার করছি, দিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে আসছে একটা, এখান থেকে আসছে, এবারে এইটা নিচে গেল, এইটা নিচে গেল ওয়াই শেপ, এখানে একটা, এখানে একটা, এই সাইডের গুলোকে বলা হচ্ছে লাইট চেন। আর এই যে যেটা নেমে আসছে নিচে গেল, এইটাকে বলা হচ্ছে কি, হেভি চেন বা ভারী চেন। তাহলে প্রত্যেকটা অ্যান্টিবডি আমরা যদি ভালো করে দেখি, দুটি হালকা চেন, ভালো করে দেখো কটা হালকা চেন, একটা, দুটো, ভারী চেন কটা, একটা, দুটো, দুটো হালকা চেন, দুটি ভারী চেন নিয়ে গঠিত। তার মানে অ্যান্টিবডির মধ্যে 4টি শৃঙ্খল থাকে, ঠিক আছে। এবারে অ্যান্টিবডির প্রত্যেকটা শৃঙ্খল অপরিবর্তনশীল, মানে মানে হালকা শৃঙ্খল গুলো, এবারে মনে করো যেগুলো হালকা রয়েছে, মানে প্রায় প্রত্যেকটা অ্যান্টিবডিতে একই রকমের, কিন্তু ভারী শৃঙ্খল যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবর্তনশীল। এবং এই শৃঙ্খল গুলোকে দুভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে কি আলফা অঞ্চল, একটা হচ্ছে ল্যামডা অঞ্চল। তো যাই হোক, এগুলো জাস্ট মনে রাখবে, কিছু না। তাহলে কি বললাম, দেখো প্রথম বৈশিষ্ট্য কি, অ্যান্টিবডি 4টি শৃঙ্খল নিয়ে গঠিত, দুটি হালকা শৃঙ্খল ও দুটি ভারী শৃঙ্খল সহযোগে গঠিত। হালকা শৃঙ্খল গুলি অপরিবর্তনশীল, পরীক্ষায় পড়বে হুইচ চেন অফ অ্যান্টিবডি ইজ নন চেঞ্জেবল বা আনচেঞ্জেবল, তাহলে সেটা হালকা শৃঙ্খল। এবারে হালকা শৃঙ্খল ও ভারী শৃঙ্খলের কিছু অঞ্চল পরিবর্তনশীল, কিছু পরিবর্তনশীল নয়।
মানে হালকা এবং ভারীর যে মাঝখানের যে জায়গাটা, মানে এই জায়গাটা, কিছু কিছু জায়গা অন্য অ্যান্টিবডি ক্ষেত্রে চেঞ্জ হয়, কারো কারো ক্ষেত্রে চেঞ্জ হয় না, সেটা বলা হলো। প্রতিটি হালকা ও ভারী শৃঙ্খলে পরিবর্তনশীল শীর্ষ অঞ্চলটি অ্যামিনো গ্রুপ ধারণ করে, মানে এখানে এই যে শীর্ষ অঞ্চল, এই জায়গায় কি থাকে? অ্যামিনো গ্রুপ থাকে। এখানে কি থাকে? অ্যামিনো গ্রুপ থাকে। ঠিক আছে। এবারে অ্যান্টিবডির মধ্যে এই যে অ্যান্টিবডি গুলো রয়েছে তাদের মাঝে ডাইসালফাইড বন্ধন থাকে, মানে কি বলতো, এই মাঝটা, এই যে দুটো ভারী শৃঙ্খল তাদের মাঝগুলোর মাঝে ডাইসালফাইড বন্ধনী থাকে। পরীক্ষায় পড়বে অ্যামিনো অ্যাসিড মানে ওই ওর যে চেনটা তার মধ্যে কোন বন্ধন থাকে? ডাইসালফাইড বন্ধন থাকে। প্রত্যেকটা অ্যান্টিবডির ভারী শৃঙ্খল যেগুলো রয়েছে, পরিবর্তনশীল যে অঞ্চলটা ভারীটার মধ্যে বললাম, ভারীটার যে জায়গাটা পরিবর্তনশীল হয় হয়তো সেটাকে বলা হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন, আর যেটা পরিবর্তন হয় না সেটাকে কি বলবো? সি রিজিয়ন। ভেরিয়েবল মানে ভি, কনস্ট্যান্ট মানে কি? সি অঞ্চল। তাহলে দেখো, এবারে অ্যান্টিবডির যদি আমি ভালো করে বলি, এই অ্যান্টিবডির সাথে কে যুক্ত হবে? এর যে গ্যাপটা, এখানে যুক্ত হতে পারবে কোনো একটা অ্যান্টিজেন, তাই তো? এই যে অ্যান্টিজেন যুক্ত হবে, অ্যান্টিজেনের যে অংশটার সাথে অ্যান্টিবডি যুক্ত হলো সেটা হচ্ছে এপিটোপ বললাম, আর অ্যান্টিবডির যেটার সাথে অ্যান্টিজেন যুক্ত হবে সেটাকে বলা হবে কি? পেরাটোপ। তাহলে খুব গুরুত্বপূর্ণ জায়গা, এগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এপিটোপ কাকে বলে, পেরাটোপ কাকে বলে, ক্লিয়ার প্রত্যেকে? তাহলে এপিটোপ হচ্ছে অ্যান্টিজেনের জায়গা, পেরাটোপ হচ্ছে অ্যান্টিবডির জায়গা, যেখানে অ্যান্টিজেন যুক্ত হয়। দুটোই অ্যান্টিজেন অ্যান্টিবডি যুক্ত হওয়ার জায়গা, কিন্তু অ্যান্টিজেনের জায়গাটাকে বলবো এপিটোপ, অ্যান্টিবডির জায়গাটাকে বলবো পেরাটোপ। তাহলে দেখো বেসিক স্ট্রাকচারে কি কি পেলাম আমরা। একদম যে আমি তোমাদের যে পিডিএফটা দিয়েছি তার মধ্যে যে ছবিটা দিয়েছি সেটা আঁকবে। বেশিরভাগ জায়গাতেই ভালো ছবি দেওয়া নেই। তোমাদের যেটা দিয়েছি আমি, দেখবে সুন্দর করে লেখা আছে, সুন্দর চেন গুলো দেওয়া আছে, সুন্দরভাবে নোটটাতে প্রত্যেকটা পয়েন্টিং করা আছে, এবং নোটটা দেখবে সুন্দর লেখা, কারো কোনো প্রবলেম হবে না পড়তে। কিন্তু বারবার বলবো পিডিএফ রাখবে না, পিডিএফ রাখলে পরীক্ষার সময় খুব চাপে পড়ে যাবে। খাতাতে লিখে রাখবো, তাতে কি হবে? মুখস্থ হবে। কারণ আমি বারবার বলছি জেরক্স করার কথা বারবার অ্যাভয়েড করতে বলবো, কারণ যতটা তুমি অল্প অল্প করে লিখে নিতে পারবে সেটা মানে মাথায় মনে থাকবে এবং নিজের পড়তে সুবিধা। কারণ এটা নয় যে তুমি এই বছরটা হলে শেষ, তুমি রিপিট দিতে পারো। তুমি দেখতে পাবে যত ইংলিশ বই পড়ো, যেটা লিখে দেওয়া হচ্ছে যে ম্যাটেরিয়ালটা, যে কোনো নিট বা যে কোনো পরীক্ষার জন্য তোমার, এমনকি তুমি যদি বায়োলজি নিয়ে ফার্দার পড়াশোনা করো, সেক্ষেত্রে তোমার যখন পাস কোর্সের সাবজেক্ট থাকবে তখন এগুলো দেখবে তোমাদের অনেক হেল্পফুল হবে এবং এগুলো কাজে লাগবে আর কি কিছু কিছু। এবং তুমি WBCS দাও, পরবর্তীকালে যে কোনো পরীক্ষা দাও, এই 11-12 বাইরে কোনো পরীক্ষাতে বায়োলজি সেইগুলো থাকবে না। মনে করো তুমি IFS ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, সেখানে অনেক পেপার এগুলো পাবে। বিভিন্ন তুমি যদি স্কুল সার্ভিস কমিশন বা টিচিং লাইনের পরীক্ষা দাও, সেখানে বায়োলজি যেগুলো থাকবে সব 11-12 খাতাগুলো পড়লেই কিন্তু আমাদের চিরকাল কিন্তু কাজে লাগবে, এটা তুমি বুঝতে পারবে। এবং তুমি পরবর্তীকালে SSC দাও, SSC যদি ইচ্ছা থাকবে SSC দিলেও কিন্তু কোশ্চেন কিন্তু মান হবে এই জায়গা থেকে আমাদের। তাহলে এই বিষয়গুলো কিন্তু বাদ দেওয়া যায় না, এগুলো জেনারেল টপিক, এবং এই জেনারেল টপিক গুলো কিন্তু প্রত্যেককে জানতেই হবে বায়োলজি পড়লে। তাহলে তার জন্যই বারবার বলবো জেরক্স করে রাখবে না, জেরক্স হারিয়ে যাবে, নষ্ট হবে। তাই অনুরোধ করবো প্রত্যেককে, প্রতি বছরের স্টুডেন্টরা তাই করতো, তো খাতাতে একটু কষ্ট করে লিখে নেওয়ার চেষ্টা করতে করতে। তো যাই হোক, এগুলো গেল। এবারে কি বললাম? অ্যান্টিবডি স্ট্রাকচার ওয়াই শেপড, চারটি শৃঙ্খল, দুটো ভারী দুটো হালকা। হালকা চেনগুলো পরিবর্তনশীল হয় না, কিন্তু ভারী চেনগুলো পরিবর্তনশীল। ভারী চেনের আবার কিছুটা অঞ্চল পরিবর্তনশীল, কিছুটা নয়। যেটা পরিবর্তনশীল সেটা ভেরিয়েবল অঞ্চল, যেটা পরিবর্তনশীল নয় সেটা কনস্ট্যান্ট অঞ্চল। এবারে আমরা যদি দেখি হালকা শৃঙ্খল এবং ভারী শৃঙ্খলের মধ্যে যোগসূত্র রয়েছে, এবং এই ভারী শৃঙ্খল গুলোর মাঝে যে বন্ধন সেগুলো যে ডাইসালফাইড বন্ধন। এবং দেখবো এই হালকা এবং ভারী শৃঙ্খলের শীর্ষভাগে অ্যামিনো গ্রুপ থাকে এখানে, এবং এই জায়গাটার মধ্যে কি হয়? অ্যান্টিজেন যুক্ত হওয়ার স্থান থাকে, এটাকে বলা হচ্ছে পেরাটোপ। তাহলে দিস আর দা বেসিক স্ট্রাকচার অফ অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে ওয়াই শেপের, কেমন হয় এবং কি কি থাকে সেগুলো জানলাম। অ্যান্টিবডির স্ট্রাকচারটা আমরা ভালো করে করবো। এবারে অ্যান্টিবডি বিভিন্ন প্রকার হতে পারে। কিছু কিছু অ্যান্টিবডি আছে সলিবেল, একটা শুনে নাও, জাস্ট এটা পর্যন্ত বলবো। অ্যান্টিবডি হচ্ছে সলিবেল, সলিবেল মানে দ্রবণীয়, মানে অ্যান্টিবডিটা কোনো দ্রবীভূত হতে পারে। আর কিছু কিছু অ্যান্টিবডি আছে যেগুলো দ্রবীভূত হবে না, যেগুলো হচ্ছে মেমব্রেনাস, মানে অ্যান্টিবডি গুলো মেমব্রেনের সাথে যুক্ত থাকবে। মানে কিছু কিছু অ্যান্টিবডি থাকবে
কারোর সাথে যুক্ত হয়ে যাবে, কিছু কিছু অ্যান্টিবডি থাকবে পর্দার সাথে অ্যাটাচ থাকবে। তাহলে এই অ্যান্টিবডি স্ট্রাকচার অবধি আমরা করালাম, এর বেশি করাবো না, হেডেক হয়ে যাবে আমাদের, ধীরে সুস্থে করি। অ্যান্টিবডি স্ট্রাকচার অবধি প্রত্যেকে ভালো করে করে রাখবো। পরের দিনে অ্যান্টিবডি কিভাবে কাজ করে, অ্যান্টিবডির প্রকারভেদ গুলো কি কি, অ্যান্টিবডি কত রকমের হয়, এই সমস্ত জায়গাগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব এবং অ্যান্টিবডি রিলেটেড বাকি জায়গাটাকে আমাদের আলোচনা করে শেষ করা হবে। তাহলে আমাদের কাজ রইল এখনো পর্যন্ত যেটা আমাদের অ্যান্টিজেন এর যে জায়গাটা রয়েছে, অ্যান্টিজেন এবং তার সাথে সাথে যেগুলো বললাম, তো সেইগুলো পর্যন্ত আমরা আপাতত করে রাখি। আমরা আবার পরবর্তীকালে অ্যান্টিবডি স্ট্রাকচারের পর থেকে আমরা আলোচনা শুরু করব। তো আজকের ক্লাস এখান পর্যন্ত রইলো, এই স্ট্রাকচারটা পর্যন্ত করে আসি। তাহলে আজকে যেটা আলোচনা করা হলো সেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের যে অনাক্রমতা ছিল, লোকাল ইমিউনিটি, হার্ড ইমিউনিটি, কম্বাইন ইমিউনিটি, বিভিন্ন রকমের ইমিউনিটি, ইমিউনাইজেশন এবং বিভিন্ন রকমের ইমিউনিটি কিভাবে ক্রিয়েট করব, আমাদের দেহ কিভাবে ইমিউনিটি তৈরি হয়, টি লিম্ফোসাইট কি করে ইমিউনিটি তৈরি করছে, টি লিম্ফোসাইটের কাজটা কি, আমাদের বি কোষ টি কোষ সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতাটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, সেগুলো দেখলাম। তার সাথে সাথে দেখলাম আলটিমেট কিন্তু আমাদের এই বিভিন্ন রকমের কাজগুলো, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি যুক্ত হচ্ছে, যখন টি সেল কি করে অ্যান্টিজেনকে যুক্ত করছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এমএসসি কমপ্লেক্স, এই সমস্ত জায়গা, এবং আলোচনা করলাম অ্যান্টিবডির স্ট্রাকচার, যেটা 3 নম্বরের কোশ্চেন, এবং তার গঠন, এটা পর্যন্ত আলোচনা করি। তাহলে আজকের ক্লাসে এটা পর্যন্ত রইলো। এরপর আগামী শুক্রবারটা তো তোমাদের হয়ে গেছে, আগে করিয়ে দিয়েছি। এরপর আমাদের সম্ভবত নেক্সট উইকে হবে, নেক্সট উইকে বলতে কালী পুজো পড়ছে, তো তাহলে কালী পুজোর পর একবারে সম্ভবত হয়তো শুক্রবার যদি পড়ে, দেখছি এখন কি হয়, সেটা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আর তার আগে আমরা এটাকে প্র্যাকটিস করি, আর জীব প্রযুক্তিবিদ্যা বা আগে যে চ্যাপ্টার গুলো হয়েছে সেগুলোকে আমরা একটু রেডি করি, কারণ সামনেই আমাদের নভেম্বর আর 1 মাস 1.5 মাস পরেই টেস্ট এক্সাম, মানে প্রায় বলতে গেলে 1 মাস পর, 1 মাস পরে টেস্ট এক্সাম। তাহলে 1 মাস পরে টেস্ট এক্সামের আগে আমরা এই চ্যাপ্টার শেষ করে জেনেটিক্স এর পার্টে ঢুকে যাব এবং মেজর জায়গাগুলো আলোচনা করব। ঠিক আছে, আমি